এই লিঙ্কটা পাঠানো হয়েছে? আচ্ছা, নমস্কার সকলকে। আচ্ছা, এবার থেমে যান গল্প, এবার ক্লাসে ফিরে আসি। ঠিক আছে, গুড মর্নিং সকল। গুড মর্নিং আর নেই, ঠিক আছে, গুড আফটারনুন হয়ে গেছে। আচ্ছা, এর আগের দিন আমরা যে বিষয়টা পড়েছিলাম সেটার উপর আমরা পরীক্ষা দিয়েছি বাড়িতে, ঠিক আছে। আচ্ছা, সেই বিষয়টার সাথে আমরা আজকে জানি আমাদের ভবিষ্যৎবাণীতে কি ছিল। ভবিষ্যৎবাণী বলতে আমরা যেটা পাঠিয়েছি সিলেবাসটা সিডিপির, সবাই পেয়েছেন তো? সেই সিডিপির সেই সিলেবাসে আমরা দেখেছি যে একটা পরপর সেই সিলেবাসে আমরা কিছু জিনিস দেখেছি। আচ্ছা, তাহলে আমরা দেখেছি যে আমাদের পরের দিন মানে আজকে যে টপিকটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে আমাদের কোহলবার্গের, তাই তো? কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব। এইবার এই বিকাশ আমরা একটু হলেও কিছুটা জানি যে বৃদ্ধি কি, বিকাশ কি। এইবার নৈতিক বিকাশটা কি সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু নৈতিকতা রয়েছে, তাই তো? কিভাবে রয়েছে? আগের দিন যখন আমরা পরীক্ষাটা দিয়েছি, পরীক্ষা দেওয়ার পরে আমরা নিশ্চয়ই নিচে উত্তরটা দেখতে পেয়েছি, তাই তো? এবার যেহেতু আমরা একজন ফিউচার টিচার, প্রত্যেকে আমরা টিচার হতেই তো এসেছি, আমরা ফিউচার টিচার, তার মানে সেই উত্তরগুলো কিন্তু আমরা না দেখে উত্তর করেছি, তাই তো? সবাই তাই করেছি, কারণ আমরা জানি যে পরীক্ষার সময় কেউ আমাদের হেল্প করবে না। সেই প্রশ্নের উত্তরগুলো যখন আমরা নিজে থেকে করেছি, পাশে থাকা বই বা কোনো নোটস বা গুগল কিছু দেখে যখন করিনি, সেই বিষয়টাই হচ্ছে আমাদের মধ্যে সেই বোধ যেটা জন্মেছে, সেটাই হলো নৈতিকতা, তাই তো? এই নৈতিকতা নিয়ে একদম প্রথমে বলেছেন আমাদের কোহলবার্গ। কিন্তু আমাদের মনে হয় যে কোহলবার্গই হয়তো সবার প্রথমে নৈতিকতার বিকাশের তত্ত্বটা করেছেন, কিন্তু সেটা কি ঠিক? এর আগের দিন আমরা পিয়াজেট যখন পড়েছিলাম তখন কিন্তু আমরা নৈতিক বিকাশের তত্ত্বটাও পড়েছি, যে তিনি 4টে স্তর দিয়েছিলেন নৈতিক বিকাশের, তাই তো? তার মানে আমাদের নৈতিকতা বিষয়ে একটু হলেও একটা আইডিয়া এসেছে। এইবার আমরা আজকে বুঝবো যে কোহলবার্গ তার নৈতিক বিকাশে কি কি বলেছে। এইবার তার মানে আমাদের ওই পরীক্ষা দেওয়া নিয়ে আমরা মোরালিটি বুঝতে পেরেছি। আমরা সবাই কিসে বাস করি? একটা সমাজে, ঠিক আছে, তাই তো? আমরা একটা সমাজে বাস করি। প্রত্যেকটা সমাজেই মানে আমাদের নিজেদের সমাজের মধ্যে আমাদের কি থাকে? কিছু প্রথাগত নিয়ম থাকে, তাই তো? প্রথাগত নিয়মগুলো কি কি? কি কি প্রথাগত নিয়ম হতে পারে? যে আমাদের বলা হয় যে ভালো কথা বলো, গুরুজনদের সেবা করো, ঠিক আছে, মিথ্যে কথা বলো না, এগুলো। আর কি হতে পারে প্রথাগত? সেই যে প্রথাগত নিয়ম, সেই নিয়মটা আমরা মেনে চলার চেষ্টা করি, তাহলে আমরা কি হব? ভালো মানুষ হয়ে তৈরি হব। এইবার সেই প্রথাগত নিয়ম কিন্তু আমাদের সবসময় সব জায়গায় মানতে দেয় না, ঠিক আছে? প্রথাগত নিয়মটা সব জায়গায় সবসময় মানতে দেয় না। সেটার কারণ হচ্ছে আমাদের কিছু সিচুয়েশন, কিছু পরিস্থিতি। যে পরিস্থিতিতে এসে আমরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করি, যে পরিস্থিতিতে এসে
আমরা যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করি সেই সিদ্ধান্তটা হতে পারে নৈতিক, আবার হতে পারে অনৈতিক, তাই তো? যখন এই পরিস্থিতির ওপর ভিত্তি করে আমরা একটা সিদ্ধান্ত নিই, অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার একটা পথ তৈরি করি, সিদ্ধান্ত নেওয়ার একটা পথ তৈরি করি, সেই পথটাই হলো আমাদের নৈতিক বা নৈতিক বিকাশ। ঠিক আছে, একটু কঠিন মনে হচ্ছে কি? সহজ মনে হচ্ছে? বাহ, আচ্ছা, তাহলে এবার একটা গল্প দিয়েই বুঝি, তাহলে এই যে এত জটিল জটিল বিষয়গুলো সেগুলো না সোজা হয়ে যাবে। আচ্ছা, গল্প কি? এখানে আমরা অনেকে আছি না যারা মেস বা হোস্টেলে থেকেছি, এখানে মোটামুটি অনেকেই আছি আমরা যারা মেস বা হস্টেলে পড়াশুনো করেছি। এবার ধরে নিই আগের দিনের পিন্টুকে নিয়ে আসি, তাই তো? পিন্টুকে নিয়ে আসি, মনে পড়ছে পিন্টুকে? পিন্টুর এর আগের দিন কিসের বিকাশ ঘটেছিল? কিসের বিকাশ ঘটেছিল? বৌদ্ধিক বিকাশ ঘটেছিল, তাই তো? এবার আজকে পিন্টুর নৈতিকতার বিকাশ ঘটো। ঠিক আছে, এই পিন্টু যখন হস্টেলে গিয়েছে, এবার হোস্টেলে তার রুমমেটের সাথে আগের দিন তুমুল ঝগড়া, প্রায় একদম বিশাল মারপিট চললো। মারপিট চলার পরে পরের দিন সানডের মেনুতে আছে চিকেন। ঠিক আছে, এবার যেই তার সামনে সেই লাইনে দাঁড়িয়েছে পিন্টুর সেই বন্ধু রুমমেট, লাইনে দাঁড়ানোর পর তার সামনে দেখছে সুপারভাইজারের হাত থেকে কী বেরোচ্ছে, একটা লেগ পিস চিকেনের লেগ পিস তার থালে যাচ্ছে। তখন পিন্টু কি করছে, ওই যে হিংসে, যে তোকে আগের দিন আমাকে খুব মেরেছিস, বেটা তোর কাছে খেতে দেবো না বলে একটু ধাক্কা দিয়ে দিয়েছে। এবার ধাক্কা দেওয়ার ফলে তার যে চিকেন লেগ পিসটা সেটা তার থাল থেকে পড়ে যায়। এসব খুব দুঃখী হয় যে সানডের ব্যাপার, তাও আবার খেতে দিল না। ঠিক আছে, ও মনে কষ্ট নিয়ে বসে আছে। আর অপরদিকে পিন্টু কি করছে, মজায় মজায় চিকেন খাচ্ছে। হ্যাঁ, এবার খেতে গিয়ে দেখছে যে ওর বন্ধুর মনটা ভীষণ খারাপ। তখনও ভাবছে যে যতই হোক ওটা তো আমার বন্ধু। তখনও বললে, বন্ধু আয়, তোর সাথে শেয়ার করেই খাই। ঠিক আছে, এই যে পিন্টুর মধ্যে দুটো দিক দেখা গেল। প্রথমে অনৈতিকতা, যে যখন হচ্ছে সে ভাবলো যে বন্ধুকে আমি দেব না খেতে। আর একটা জিনিস দেখা গেল সঙ্গে সঙ্গে পরে নৈতিকতা, তাই না, যে চল বন্ধু একসাথে শেয়ার করে খায়। এই যে ঘটনাটা ও ঘটিয়েছে, তার মস্তিষ্কে এই যে বোধটা তৈরি হচ্ছে, সেটাই হচ্ছে আমাদের নৈতিক বিকাশ, যেটা আজকে কোহলবার্গ কাকু বলেছে, সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, এবার কোহলবার্গের সম্পর্কে জানতে হবে একটু, যে কে করেছেন তার সম্পর্কে তো জানতে হবে। বলছে লরেন্স কোহলবার্গ, তিনি এত সালে জন্মেছেন, এত সালে মারা গিয়েছেন, সমস্ত দেখলাম। এই ব্যক্তি সে লরেন্স কোহলবার্গ। ঠিক আছে, পরিচয় বলছে যে তিনি ছিলেন একজন আমেরিকান মনোবিদ। এর আগের দিন আমরা পিয়াজেটে কি মনোবিদ পড়েছিলাম? হ্যাঁ, সুইজারল্যান্ড বা সুইস মনোবিদ ছিলেন তিনি। আজকে কি পড়লাম, তিনি আমেরিকান একজন মনোবিজ্ঞানী ছিলেন। প্রত্যেকে এরা মনোবিজ্ঞানী। ঠিক আছে, এইবার তিনি কোথা থেকে পড়াশোনা করেছেন? পড়াশোনা করেননি, অধ্যাপক ছিলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের। ঠিক আছে, এগুলো একটু একটু করে জানবো তার সম্পর্কে। এবার তিনি কোথা থেকে অনুপ্রেরণা নিয়েছেন? সেটা হচ্ছে যা পিয়াজের সেই জ্ঞানীয় বিকাশের সেই তত্ত্ব থেকে, যেটা আমরা পড়েছিলাম 4টে স্টেজ, অ্যাটোনমি, তাই না, এরকমভাবে 4টে স্টেজ পড়েছিলাম, সেই স্টেজগুলো সম্পর্কে এবার তিনি গবেষণা করেছেন। বলেছে পিয়াজেটের 2টি স্তর, আসলে প্রথম আর শেষ স্তরটাকে মেন ধরা হয়, সেই জন্য উনি বলেছেন পিয়াজেটের 2টি স্তর। অ্যাকচুয়ালি কিন্তু পিয়াজেট 4টি স্তর দিয়েছেন। ঠিক আছে, 2টি স্তরে ধারণাকে প্রসারিত করে দীর্ঘ 20 বছর ধরে শিশুদের ওপর অনেক রিসার্চ করেছেন। ঠিক আছে, করার পর এই যে তত্ত্ব, নৈতিক বিকাশের তত্ত্ব, সেটা তিনি তৈরি করেছেন। এবার ফলাফলে কি বলছে, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ফলাফল হচ্ছে যে তিনি তৈরি করেন 3টে পর্যায়, মানে 3টে লেভেল। ঠিক আছে, লেভেল যেটা আর পর্যায়, এটা কিন্তু আমরা কখনো ভুলবো না, কারণ আমাদের সিটেট, ডাব্লিউবি টেট সব জায়গাতেই এই প্রশ্নটা এসেছে পর্যায় বলে, কয়টি পর্যায় থাকে। কিন্তু যখনই পর্যায় আসে তখন আমাদের মনে হয় কোনো কোনো স্তর আমরা গুলিয়ে ফেলি। ঠিক আছে, এটা কিন্তু কখনোই গোলাবো না। পর্যায় মানে লেভেল, হ্যাঁ, আর 6টা স্তর মানে স্টেজ।
এই স্টেজ নিয়ে, এই 6টা স্টেজ নিয়ে বিশাল তত্ত্বটা তিনি তৈরি করেছেন। ঠিক আছে, তাহলে মাঝে মধ্যে জিজ্ঞাসা করতে থাকবো কয়টা পর্যায় আর কয়টা স্তর। 3টে আর 6টি স্তরে এই কোহলবার্গ সম্পূর্ণ তত্ত্বটা দিয়েছেন। ঠিক আছে, এখানে কোনো অসুবিধা নেই? ঠিক আছে। আচ্ছা, এই যে নৈতিক বিকাশের গাড়িটা, এটা নৈতিক বিকাশের একটা গাড়ির মতন। ঠিক আছে, চালাতে গেলে এই 3টে চাকার প্রয়োজন হয়। ঠিক আছে, 3টে চাকা কি কি? এক হচ্ছে জ্ঞানীয় বিকাশ, ঠিক আছে, 2 হচ্ছে জ্ঞানীয় দ্বন্দ্ব, আর 3 হলো ভূমিকা গ্রহণ। ঠিক আছে, এবার এগুলোকেও আমরা গল্প দিয়েই বুঝবো। যত গল্প দিয়ে বুঝবো পরীক্ষার সময় তত তাড়াতাড়ি মাথায় চলে আসবে। জ্ঞানীয় বিকাশটা কি বলেছে? বুদ্ধির বিকাশ যত জটিল হয়, নৈতিক বিচার বুদ্ধিও ততটা উন্নত হতে শুরু করে। এবার তাহলে গল্প বলি। ঠিক আছে, ঠাকুমার ঝুলি থেকে সেই পিন্টু, আগের পিন্টু, সে কি করেছে? প্রত্যেক দিন বিকালবেলায় সে হলো কার্টুন দেখে। এবার তার মা প্রত্যেক দিন তাকে কাঁচের গ্লাসে হরলিক্স করে দেয়। এইবার ওর মা ওকে প্রত্যেক দিন বলে, পিন্টু হরলিক্স খাচ্ছিস এবং কার্টুন দেখছিস দেখ, কিন্তু গ্লাসটা কখনো টেবিলের সামনে রাখবি না, কারণ যখনই টেবিলের সামনে রাখিস তখন সে গ্লাসটা পড়ে যায় আর ভেঙে যায়, যেহেতু সেটা কাঁচের গ্লাস দেয়। কে কার কথা শোনে? হ্যাঁ, পিন্টুর এখন সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তার কার্টুন দেখাটা। মনোযোগ দিয়ে কার্টুন দেখতে দেখতে সে এত লাফাতে শুরু করেছে আনন্দে, আবার সে একই কাজ করেছে। ঠিক আছে, হাত লেগেছে, কাঁচের গ্লাসটা পড়ে গিয়ে ভেঙে গিয়েছে। তখনই তার ভয় চলে এসেছে, আরে এবার তো মা একটা উদম কেলানি কেলাবে, ঠিক আছে, উড়ন্ত চটি এসে গালের মধ্যে পড়বে, তাই না? এটা হয়তো আমাদের যখন আমরা কাঁচের গ্লাস ভেঙে ফেলি বাড়িতে প্রচুর চিৎকার করে, বাড়ি মাথায় তুলে নেয়। ঠিক সেরকমই ওর মধ্যে যেটা এসেছে সেটা হচ্ছে ভয়। সবার প্রথমে তার মধ্যে এসেছে ভয়। এই বয়সে, যে বয়সের ঘটনাটা পিন্টুর সম্পর্কে বললাম, তখন পিন্টু হচ্ছে 7 বছরের। ঠিক আছে, তখন পিন্টু 7 বছরের। 7 বছরের সময় ওর কাঁচের গ্লাস পড়ে গেলে ও ভয় পায়। ঠিক আছে, এইবার পিন্টু বড় হয়েছে, পিন্টুর হয়েছে 17 বছর বয়স। পিন্টু আবার সেই কাজটাই করেছে, তার হাত থেকে কাঁচের গ্লাস পড়ে গিয়েছে। এবার কি পিন্টু ভয় পাবে? ভয় পাবে না, কারণ তার মধ্যে সেই নৈতিকতাটা চলে এসেছে। সে কি করবে? সঙ্গে সঙ্গে কাঁচের গ্লাসগুলো যেটা ভেঙে গিয়েছে পরিষ্কার করবে, যাতে কারো পায়ে না লেগে যায়, তাই তো? হ্যাঁ, বাড়িতে যাতে জানতে না পারে বা কিছু সেরকম। তো এইটা হচ্ছে 17 বছর বয়সে এসে হচ্ছে। তার মানে ওই যে পিয়াজেট আগের দিন আমাদেরকে বলেছিল যে যতক্ষণ পর্যন্ত একটা বাচ্চার বয়স হবে না, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত তাকে সেই বিষয়ে আমরা কিছু জানাতে পারবো না। ঠিক কিরকম? তো এবার জানাতে পারবো না, যেরকম আগের দিন বলেছিলাম না, 5 বছর বয়সের কোনো বাচ্চাকে যদি আমি বলি সংবিধান নিয়ে, সে কি বুঝবে? সে বুঝবে না। আবার 2 বছরের বাচ্চাকে, 2 বছর না, 2 পড়া বাচ্চাকে যদি আমি ক্লাস 10-এর অঙ্ক করাই, সে কি বুঝবে? বুঝবে না। তার মানে সেই বিষয়গুলো তার মধ্যে আসবে না যতক্ষণ না পর্যন্ত একটা ম্যাচুরিটি, একটা বয়স তার আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তার সে মোরালিটি আসবে না। ঠিক আছে? হ্যাঁ। তো এবার 7 বছর বয়সে, মানে যখন একটা বাচ্চা ছোট থাকছে, তখন তার মোরালিটি বলে কিছু নেই, সে কি করে? ভয় পায়। ঠিক আছে, আর 17 বছর বয়সে তার মধ্যে মোরালিটি চলে এসেছে, সেই কারণে সে সেই বিষয়টা সম্পর্কে জানতে পারে এবং নীতিবোধ তৈরি করে। ঠিক আছে, এইটাই হচ্ছে আসল জ্ঞানীয় বিকাশ। মোদ্দা কথা হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত একটা বাচ্চার সঠিকভাবে বিকাশ কমপ্লিট হচ্ছে, মানে বয়স হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তার মধ্যে কোনো নৈতিকতা আসবে না। ঠিক আছে, মাথায় ঢুকলো? 2 বছরের বাচ্চার কিন্তু কখনো সেই রকম লেভেলে নৈতিকতা আসবে না। আমি যদি তাকে যতই বলি যে ভালো কথা বলো, মিথ্যা কথা বলো না, তবুও সে বলবে।
কারণ সে সেই বিষয়টা আসেনি। এইটা হচ্ছে 1 নাম্বার চাকা, যেটা হচ্ছে জ্ঞানীয় বিকাশ। ঠিক আছে, জ্ঞানের বিকাশ হতে হবে। 2 নাম্বার, এটা সব থেকে ইম্পর্টেন্ট, জ্ঞানীয় দ্বন্দ্ব, যেটাতে আমরা সবসময় সাফার করি, ডিলেমা, একটা দ্বন্দ্ব। ঠিক আছে, এটার জন্য একটা গল্প বলি তাহলে। পিন্টু, এবার পিন্টু নিয়েই আমরা বলবো। ঠিক আছে, এবার পিন্টু বয়স বেড়েছে 17 থেকে তার হচ্ছে 20 এসেছে। সে কলেজে পড়ে। এবার বেশ হেলদি হয়ে গেছে পিন্টু, সেই কারণে ও যায় জিমে, কারণ কলেজে ওর ইমপ্রেশন নিয়ে আসতে হবে তো মেয়েদের কাছে, তাই তো। তো সেই জন্য ও যায় জিমে। এবার জিমে গিয়ে সে প্রায় 1 মাস ধরে প্রচুর স্যালাড খেয়ে, হ্যাঁ, পুরো ডায়েট চার্ট মেনটেন করে খাওয়া দাওয়া করছে। সেই সময় 1 মাস পরে পিন্টুর বন্ধু ফোন করেছে, বলছে, বন্ধু, আমার 5,000 টাকা লটারি লেগে গিয়েছে, আজকে রাত্রে দাদা বৌদির বিরিয়ানি চল। ঠিক আছে, তখন পিন্টুর মধ্যে তৈরি হলো সব থেকে বড় একটা দ্বন্দ্ব, যে আরে করবোটা কি আমি, 1 মাস ধরে স্যালাড খেলাম, ডায়েট করলাম, ওয়েটটা কমলো, আবার আজকে মোটা আলু মাংস খেয়ে আবার ওয়েটটাকে বাড়িয়ে দেবো। এটা বিশাল বড় দ্বন্দ্ব। তাহলে এবার পিন্টুর কি করা উচিত? কি করা উচিত? যাওয়া ঠিক না? কে কে মনে করছে যাওয়া ঠিক? আমি মনে করি যাওয়া ঠিক। হ্যাঁ, আমি মনে করি একদিন বিরিয়ানি খেলে কিছু হবে না, কারণ ফ্রি বিরিয়ানিতে ক্যালোরি বাড়ে না। ঠিক আছে, তো তার মানে এই যে পিন্টুর মধ্যে দ্বন্দ্বটা তৈরি হচ্ছে, যে আমি সঠিক জায়গায় যাব না কোন কাজটা করব, এই যে ডিলেমা, এই যে দ্বন্দ্ব, এইটাই হচ্ছে অ্যাকচুয়াল জ্ঞানীয় দ্বন্দ্ব। ঠিক যেরকম আমাদের সাথে হয়, ধরি কোনো একটা গরিব মানুষ, হ্যাঁ, ধরুন খুব ক্ষুধার্ত, এবার সে কি করেছে, একটা পাউরুটির দোকান থেকে পাউরুটি চুরি করে খেয়েছে। পাউরুটি চুরি করার আগে সে মানুষটার মাথায় কিন্তু এসেছে যে চুরি করলে পাবলিক আমাকে মারবে। ঠিক আছে, কিন্তু তবুও ক্ষুধার তাড়না সহ্য করতে না পেরে সে চুরি করেছে, তাই তো। ওই যে তার মাঝখানের দ্বন্দ্বটা, যে চুরি করা আমি জানি খারাপ, কিন্তু তবুও পরিস্থিতির শিকার হয়ে আমি চুরি করছি, এই যে মাঝখানের দ্বন্দ্বটা, এটাই হচ্ছে জ্ঞানীয় দ্বন্দ্ব। প্রথমে জ্ঞানের বিকাশ হয়েছে, যে ভালো কোনটা খারাপ কোনটা বুঝতে শিখছি একটা বয়স হলে। তারপর যখনই আমরা ভালো খারাপ বুঝতে শিখছি, তখনই কিন্তু আমাদের একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে। ঠিক আছে, সেটা হচ্ছে নৈতিকতার দ্বন্দ্ব, সেটাকে আমরা বলবো জ্ঞানীয় দ্বন্দ্ব। বলছে পুরনো চিন্তার সাথে নতুন পরিস্থিতির সংঘাত ঘটায়। পুরনো চিন্তা ভাবনা, বিরিয়ানি খাওয়ার আগে ওর ডায়েট, আর নতুন চিন্তা ভাবনা কি হচ্ছে, বিরিয়ানি। ঠিক আছে, ডায়েট আর বিরিয়ানির মধ্যে যে দ্বন্দ্বটা তৈরি হয়ে গেল, সেটার জন্য তার নৈতিকতা চেঞ্জ হতে শুরু করলো। এইটা হচ্ছে জ্ঞানীয় দ্বন্দ্ব। ঠিক আছে, এইবার আমরা আসবো সঠিক ভূমিকা গ্রহণে, যেটা 3 নাম্বার। এইবার ভূমিকা গ্রহণ আমরা করব। এখানে তো দ্বন্দ্ব তৈরি হলো, এইবার পিন্টু কি করবে, সেইটা হচ্ছে অ্যাকচুয়াল রোল প্লে করা। এবার ধরে নিই পিন্টু, অন্য একটা গল্প দিয়ে বলছি। পিন্টু এবার গিয়েছে একটা অফিসে চাকরি করে। এবার ওর কাজে কিছুদিন থেকে একটুকু মন নেই, ভুলভাল কাজ করে সাবমিট করছে। তখন ওর বস বলছে যে তুমি পিন্টু, তুমি তো কাজে ভালো, তাহলে তুমি এরকম ভুলভাল কাজ করছো কেন, তুমি কি আমার অফিসটা লাটে উঠিয়ে দেবে? তখন পিন্টু বলছে যে কিছু বলছে না, চুপচাপ আছে। তখন বস তাকে তার কেবিনে নিয়ে এসে বলল, বলো পিন্টু, তোমার আসলে কি হয়েছেটা কি, তোমার মনের কথা বলো। তখন বলছে, বস, আমার ব্রেকআপ হয়ে গেছে, সেই জন্য আমার মনে অনেক কষ্ট। ঠিক আছে, সেই কারণে আমি আমার কাজগুলো সঠিকভাবে করতে পারছি না। ঠিক আছে, যখন করতে পারছি না, তার জন্য এরকম ডিলে তৈরি হচ্ছে আমার কাজে। তখন বস তাকে বোঝালো যে পার্সোনাল লাইফের সাথে ওয়ার্কিং লাইফটাকে মিলিয়ে ফেলো না, সেরকম করে বুঝিয়েছে। কিন্তু যদি বস সেই জায়গায় এসে তারপর চিৎকার করতো, তার অবস্থা না বুঝতো, চিৎকার করতেই পারতো যে কেন তুমি আমার কাজ করে দিচ্ছ না, তার মানে মনের অবস্থাটা বুঝলো না, না বুঝে রোল প্লে করলো। দুভাবে রোল প্লে করতে পারতো বস, একবার না বুঝে রোল প্লে করা,
পিন্টুর অবস্থার কথা না বুঝে একবার বুঝে রোল প্লে করা। ঠিক আমরা যেরকম টিচার হব, ঠিক আছে, আমাদেরও কিন্তু সেইভাবেই রোলটা প্লে হয়। একটা বাচ্চা ক্লাসে এসে বলতেই পারে আপনার ফেভারিট সাবজেক্ট যেটা, সেটা এসে বলতে পারে আমার না দিদিভাই একটুকু ভালো লাগে না পড়তে এটা। তখন কি হবে? আরে এত সহজ সাবজেক্ট তোর ভালো লাগে না পড়তে? আমরা এটা বলবো, নাকি বলবো আমারও ভালো লাগে না কিন্তু আমাদের পড়তে হয়, ঠিক আছে, একটু সহজ করে বুঝিয়ে দিলাম না হয়, এই রকম। তার মানে যখন আমরা বাচ্চার মনের অবস্থাটা নিই বা কোনো সিচুয়েশনের অপরের মনের অবস্থাটা বুঝে কাজটা করি, তখন সেটা হয়ে যায় ভূমিকা গ্রহণ। এখানে বলেছে অহংকেন্দ্রিকতা থেকে বেরিয়ে এসে অন্যের দৃষ্টিকোণ থেকে যে কোনো পরিস্থিতিকে দেখা। মানে আগের দিন পড়েছিলাম না অহংকেন্দ্রিকতা কি, মানে শুধু নিজের দিকটা বোঝা, নিজেকে নিয়ে ভাববে। যখন সেখান থেকে বেরিয়ে এসে সে অন্যের কথা ভাবতে শিখছে, তখন কিন্তু রোল প্লে করতে পারছে। এখানেও কিন্তু নৈতিকতা আসে না, এখানে নৈতিকতা আসে না, এখানে দ্বন্দ্ব তৈরি হয়। অ্যাকচুয়াল নৈতিকতা আসে এখানে, যে কিভাবে আমি রোলটা প্লে করব। ঠিক আছে, তিনটে জিনিস বোঝা গিয়েছে। যতক্ষণ না সেই বিষয়টা সম্পর্কে আমার জ্ঞান হবে, ততক্ষণ আমার নৈতিকতা আমার মধ্যে আসছে না। যখন আসতে শুরু করে তখন আমার দ্বন্দ্ব হয়, কি করব, সঠিক কোনটা ভুল কোনটা, তার মাঝখানে চলে আসি। ঠিক তারপরে আমি কি করি, ভূমিকা গ্রহণ করি। কি করলাম, এবার পিন্টু যেতেও পারতো বিরিয়ানি খেতে, হয়তো গিয়েছে, এটা ওর অনৈতিকতা ধরলাম, তো সেই জন্য এটা হচ্ছে ভূমিকা গ্রহণ। ঠিক আছে, তাহলে নৈতিক বিকাশের এই তিনটে ইঞ্জিন, যার উপর আমরা গোটা সম্পূর্ণ নৈতিক বিষয়টা পড়ব। আচ্ছা, এইবার আছে আমাদের কোহলবার্গ তত্ত্বের 6টা বৈশিষ্ট্য। ঠিক আছে, বৈশিষ্ট্যটা আমরা শেষে রিলেট করব। আর বৈশিষ্ট্য যদি আগে বলে দিই তাহলে রিলেট করতে পারবো না। ঠিক আছে, বৈশিষ্ট্যটা শেষে রিলেট করাবো, আপনারা নিজেরাই বলবেন পরে। আচ্ছা, এইবার যেটা আসছি সেটা হচ্ছে নৈতিকতা বিকাশের সেই সিঁড়ি। ঠিক আছে, যেটা নিচ থেকে ওপরে ওঠে। সিঁড়িটার বলছে যে 3টে ভাগে ভাগ করেছে, ওই যে পড়েছিলাম না 3টে স্তর, হ্যাঁ 3টে পর্যায় আর 6টি স্তর। তার মানে এখানে আমরা 3টে পর্যায় পাবো। ঠিক আছে, 6টা স্তর কিন্তু এখানে আসেনি, 3টে পর্যায় পাবো। তাহলে প্রথম পর্যায় হচ্ছে প্রাক প্রথাগত পর্যায়, যেটার বয়সকাল হচ্ছে 4 থেকে 10 বছর। ঠিক আছে, এ বিষয়ে কিসে ফোকাস করছে ওটা পরে আসছি। দ্বিতীয়টা হচ্ছে প্রথাগত পর্যায়, যেটার বয়স 10 থেকে 13 বছর। আর একটা হচ্ছে লাস্ট উত্তর প্রথাগত পর্যায়, যেটা হচ্ছে 13+। 13+ মানে কি, সেটা 18+ও হতে পারে, 60+ও হতে পারে, যে কোনো বয়সে। আমরা কখনোই কিন্তু গোলাবো না যে এইখানে এই স্তরটা শুরু হচ্ছে মানে এইখানেই থেমে যাচ্ছে। ঠিক আছে, আমার যে 4 থেকে 10 বছর বয়সে আমাদের যে প্রাক প্রথাগত থেকে যে নৈতিকতা আমাদের এসেছে, সেটা কি এখন থেমে গিয়েছে? থামবে না, সেটা আমাদের মধ্যে সুপ্ত অবস্থায় থেকেই যায়। এই প্রত্যেকটা জিনিস কিন্তু কন্টিনিউ আমাদের মধ্যে যতদিন পর্যন্ত বাঁচবো ততদিন পর্যন্ত থেকে যাবে। ঠিক আছে, এইবার আমরা মনে রাখবো কনভেনশনাল, প্রি কনভেনশনাল, কনভেনশনাল আর পোস্ট কনভেনশনাল। ঠিক আছে, কারণ প্রথমেই আমি লিখেছিলাম যে প্রথাগত বিষয়টাই হচ্ছে সব থেকে ভয়ঙ্কর। হ্যাঁ, কারণ যখনই প্রথাগত বলে তখনই কতগুলো নিয়ম লাগু হয়ে যায়, তাই না? বলে যে না ভালো কথা বলবে, খারাপ কাজ করবে না, গুরুজনদের সেবা করবে, মিথ্যা কথা বলবে না, ঠিক আছে, বাইক ভালো করে চালাবে, ঠিক আছে, এই রকম কিছু নিয়ম যখন সমাজ আমাদেরকে বেঁধে দেয়, সেটাই হচ্ছে প্রথাগত। এবার এই প্রথাগত থেকেই আমাদের কি আসে, নৈতিকতা। তার মানে প্রথাগতর একটা পূর্ব প্রথাগত, মানে আগে আসে একটা প্রথাগত স্টেজ, আর একটা হচ্ছে উত্তর প্রথাগত স্টেজ। এইবার সব পড়ার সময় আমরা ভুলে যাবো এটাও, পরীক্ষা দেওয়ার সময়। আগের দিন পরীক্ষা দেওয়ার সময় মনে পড়েছিল যখন স্টেজের ক্রমগুলো দিয়েছিলাম পিয়াজেটের প্রশ্নে, কি বলেছিলাম, 5 লাইন। হ্যাঁ, সবাই প্রেম করে ফেললো। সেরকম এইটাও মনে রাখার জন্য একটা লাইন দেব, সেটা হচ্ছে লাইনটা হলো প দিয়ে পিসি। পিসি আমাদের খুব ফেমাস,
ঠিক আছে? পিসি প্রশ্নের হ্যাঁ উত্তর দিল। পিসি আবার প্রশ্নের উত্তর দিল। ঠিক আছে? দিলটা এমনি জাস্ট। তাহলে পিসি প্রশ্নের উত্তর দিল মানে পরপর পরপর মনে থেকে যাবে। ঠিক আছে? পতে প্রাক প্রথাগত, এবার প্রশ্নতে প্রতে প্রথাগত, আর উত্তর দেখে তো বুঝতেই পারবে উত্তর প্রথাগত। ঠিক আছে? পিসি প্রশ্নের উত্তর দিল। এইবার আমরা আসব প্রত্যেকটার স্টেজে। একদম লেভেল 1 বলেছে প্রাক প্রথাগত পর্যায়ে, যেটা 4 থেকে 10 বছর। 4 থেকে 10 বছর বয়সে কোনো বাচ্চারই কিন্তু কোনো বিবেক তৈরি হবে না। ঠিক আছে? কোনো বিবেক বুদ্ধি তৈরি হয় না। যাদের বিবেক বুদ্ধি তৈরি হয় না তার আবার নৈতিকতা কিসের? তাই তো? সেটাই বলেছে, নিজস্ব কোনো বিবেক নেই, নিজে নিজে কিছু করতে পারবে না। তার মধ্যে 4 থেকে 10 বছরে নিজে নিজে করার মতো কোনো রকম বিষয় নেই, মানে নৈতিকতা আসার মতো। ঠিক আছে? সেই জন্য বলেছে সে বাইরে থেকে ভয় এবং লোভ দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই ভয় আর লোভ তার কিন্তু নৈতিকতার মতো কাজ করে। কিভাবে? আচ্ছা, আবারও গল্প। একদম স্টেজ 1 শাস্তি এবং বাধ্যতা, স্টেজ 2 ব্যক্তিকেন্দ্রিকতা ও বিনিময়। প্রথমে পিন্টুকে নিয়ে আসি আবার। এবার পিন্টু এই ধরে নি 5 বছর বয়স। ঠিক আছে? এই সময় 5 বছর বয়সের পিন্টু তখন জানে যে ফ্রিজে চকলেট আছে। ঠিক আছে? এবার ও এত চকলেট খেয়েছে যে ও দাঁতে ক্যাভিটি হয়ে গিয়েছে। তাই ওর মা বলেছে একটুও চকলেট খাবি না, চকলেট খাওয়া তোর বারণ। এবার ওর সাহসই হচ্ছে না যে ফ্রিজটা খুলে চকলেটটা বার করা, কারণ ফ্রিজ খুলে চকলেট বার করলেই সে আবার মার খাবে। ঠিক আছে? এই ভয়টা ওর কাজ করছে। তার মানে এখানে ওর কি ভয় কাজ করছে? শাস্তির ভয়। কিন্তু ও কিন্তু এটা বুঝছে না যে চকলেট খেলে আমার আবার দাঁতে পোকা হয়ে যাবে। ঠিক আছে? এই স্টেজে কিন্তু এটা বুঝছে না, এটা বুঝলে তো নৈতিকতার মতো চলে যেত। ঠিক আছে? সে কি করছে? জাস্ট শাস্তির ভয় পাচ্ছে যে মা আমাকে আবার মারবে, এইটা তার শাস্তির ভয়। সেই জন্য সে কি করছে? বাধ্য থাকছে। তাই তো? শাস্তির ভয়ের কারণে তার মধ্যে বাধ্যতা আসছে, তা নাহলে সে অবাধ্য হয়ে যেত। তাই বাধ্যতা আসছে, মানে পানিশমেন্ট এবং ওবিডিয়েন্স, এই যে স্টেজ 1-এ এইটাই কাজ করে বাচ্চাদের মধ্যে। টোটাল 4 থেকে 10 বছর। ঠিক আছে? এই যে এইটুকু সময়ের মধ্যে তাদের প্রথমে কাজ করে নৈতিকতার মধ্যে, সেটা হচ্ছে শাস্তি। যেরকম পরীক্ষার সময় কোনো বাচ্চা যদি অপর বাচ্চার কাছে হেল্প চায়, যে আমাকে একটু হেল্প করে দে, তখন বলবে না যে দিদিভাই বকা দেবে? তার মানে তার কাছে শাস্তির ভয়। দুপুরবেলা সাইকেল চালাতে বাইরে গেলে মা বকা দেবে, সেটা শাস্তির ভয়। ঠিক আছে? ও কিন্তু তখনও কিছু বোঝে না, নিজের বিবেক দিয়ে কোনো কাজ করে না। ঠিক আছে? এইবার তখন সে দেখছে তার 10 বছরের দিদি সামনে থেকে আসছে। তখন পিন্টু তাকে বলল যে তুই ফ্রিজে যা, ফ্রিজ থেকে চকলেটটা বার কর। তখন বলছে তুই চকলেটটা বার করলে তো মা আমাকেও মারবে, তার জন্য আমাকে কিছু দে। তখন বলছে তোকে তাহলে রিমোট কন্ট্রোল কারে খেলতে দেবো। ঠিক আছে? মানে ও কি করছে? এই সময় বিনিময় করছে যে আমাকে চকলেটটা বার করে দে, আমি তোকে গাড়ি দিয়ে খেলতে দেবো। ঠিক আছে? তার সাথে কি করছে? ব্যক্তিকেন্দ্রিকতা। দুজনেরই 4 থেকে 10 বছর দুজনেরই কিন্তু ব্যক্তিকেন্দ্রিকতা কাজ করছে। এর স্বার্থ কি? পিন্টুর স্বার্থ চকলেট, আর ওর স্বার্থ, ওর দিদির স্বার্থ হচ্ছে গাড়িটা নেওয়া। তার মানে প্রত্যেকটা বাচ্চার মধ্যে এই বয়সে শাস্তি আর স্বার্থ এই দুটোই বেশি করে কাজ করে। কখনো সে শাস্তির ভয় পাচ্ছে, তাই সে বাধ্য হচ্ছে। আবার কি করছে? যে ব্যক্তিকেন্দ্রিকতা, নিজের স্বার্থ, আমার যেটা চাই সেজন্য আমি ওটা নেব, তার জন্য কি করছে? সে বিনিময় প্রথা চালু করছে। ঠিক আছে? বিজনেস করছে। কি বলছে? যে নীতিকে নিজের লাভ এবং স্বার্থ পূরণ করাই হচ্ছে এদের কাছে নৈতিকতা। নিজের লাভ আর স্বার্থ যেটা, সেটা পূরণ করাই এই বয়সের মানুষদের কাছে, বাচ্চাদের কাছে নৈতিকতা। আর তার সাথে কি বাস্তব উদাহরণ বলছে? তুমি আমার পেন্সিল ভেঙেছো, তাই আমি তোমার কলম ভেঙে দেবো। হ্যাঁ, টিট ফর ট্যাট। তার মানে আমরা করি না? ও আমাকে চিমটে কেটেছে, আমি ওর চুলের মুঠি ধরে ঘুরিয়ে দিয়েছি, বা এইরকম বিভিন্ন রকম কাজ করেছে ছোটবেলায়। এগুলো সবই আমরা করেছি না?
কে কি ঘটনা ঘটিয়েছি শুনি একটু। শাস্তি আর বাধ্যতার সাথে, আর ব্যক্তিকেন্দ্রিকতা আর বিনিময়। বন্ধু মেরেছে, আমিও ওকে মেরেছি। হ্যাঁ, দুজনে মারপিট করছিস কেন? তখন বলছে, স্যার যদি বলে দুজনে মারপিট করছিস কেন, বলছে ও আমাকে আগে মেরেছে, বলছে না ও আমাকে আগে মেরেছে। ঠিক আছে, আর কি হতে পারে? শাস্তির ভয়। দেখি তো কার কি মনে পড়ে। শাস্তির ভয় কি কি আছে? শাস্তির ভয়ে আমরা কোন কোন কাজ করেছি বা করিনি? টিউশনের, হ্যাঁ টিউশনে বাইরে কান ধরে দাঁড় করিয়ে দেবে বা কিছু, সেটার ভয়ে আমরা পড়াগুলো করতাম। আর কিছু কিছু মজার দেখি। আর পড়ার বাইরেও তো অনেক কাজ করেছি, সেগুলো মনে পড়ছে না? মনে পড়ছে? ঠিক আছে, পরে শুনবো, ঠিক আছে, যদি কারো মনে পড়ে। তার মানে এই জায়গাটা আমরা মনে রাখবো সবসময়। হ্যাঁ, যে শাস্তি এড়ানোই হচ্ছে এদের নৈতিকতা, কিভাবে আমি আমার শাস্তিটাকে থেকে আমি বাঁচবো। ঠিক আছে, এটা আমরা একদম মাথায় ঢুকিয়ে নিলাম যে প্রথমে আমরা কিভাবে শাস্তি থেকে বাঁচবো, তাই আমরা বাধ্য বাচ্চা হব, তাই এদিকে আমাদের ব্যক্তিকেন্দ্রিকতা কাজ করবে। ঠিক আছে, যে আমার যেটা প্রয়োজন, আমার যেটা স্বার্থ, সেটা নিয়ে আমি কাজ করব, আর তার জন্য আমি বিনিময়ও করতে পারি। আমার রাবার আমি দিতে পারি, তার জন্য অপরের বড় শাকালাকা বুম যে পেন্সিলগুলো হতো সেগুলো আমি নিতে পারি। ঠিক আছে, আচ্ছা আমি প্রত্যেকের কয়েকজনের শুনবো, হ্যাঁ, ঘটনা, তাহলে মনে থাকে। আচ্ছা, এইবার আসছে লেভেল 2, যেটা হচ্ছে প্রথাগত পর্যায়, 10 থেকে 13 বছর। এই বয়সে তারা সবসময় হতে চায় ভালো ছেলে ভালো মেয়ে, এরকম একটা ট্যাগ নিতে চায়। ঠিক আছে, যখন আমরা স্কুলে পড়তাম, যারা হোমওয়ার্ক করে নিয়ে যেত স্কুলে প্রত্যেক দিন, বলতো না ম্যাম হোমওয়ার্ক ছিল, কিন্তু বাকিরা কেউ করেনি, ও কিন্তু জানে, তাই না? ও কেন করবে ওগুলো? প্রশংসা পাওয়ার জন্য করবে। এই যে সে সবসময় চাইছে প্রশংসা পেতে, ট্যাগলাইন চাইছে যে একটা ভালো ছেলে ভালো মেয়ে। বাড়িতে বড়রা আসলে সঙ্গে সঙ্গে প্রণাম করতে চলে যায়, তাই না? ছেলেটা ভালো, মেয়েটা ভালো, এটা শোনার জন্য করে। ঠিক আছে, ভালো করে পড়ে যাতে রেজাল্ট ভালো করতে পারে, সেই প্রশংসাটা পাওয়ার জন্য। ঠিক আছে, কোনো ডিবেট কম্পিটিশনে বা যে কোনো ডান্স কম্পিটিশনে পার্টিসিপেট করে যাতে সবার মধ্যে আলাদা হতে চায়, ভালো হতে চায়। ঠিক আছে, ম্যাম 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 স্যার 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 করে বাচ্চাগুলো, প্রশংসা পেতে চায়, তাই তো? এই বয়সে তাদের মধ্যে এই বিষয়গুলো থাকে। যেরকম একটা গল্প বলি, একটা বাচ্চা সে স্কুলে গিয়েছে, এবার তাদের স্কুলে স্যাটারডেতে অন্য কালারের জামা পরানো হয়। অনেক স্কুল থাকে এখন যেগুলোতে ব্লু বা অন্য কোনো কালারের ড্রেস পরে যায় শুধুমাত্র স্যাটারডেতে। ঠিক আছে, এইবার সেখানে গিয়ে সে ভুল করে অন্য কালারের জামা পরে এসেছে। তখন সে নিজে থেকে গিয়ে স্যারকে বলছে যে স্যার আমার আজকে ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দিন, আমি আজকে অন্য কালারের ড্রেস পরে চলে এসেছি। এইবার বলুন, আপনার কাছে বাচ্চা যদি নিজে থেকে নিজের ভুল স্বীকার করতে আসে, আপনি তাকে ক্ষমা করবেন কি করবেন না? কিন্তু যদি হুট করে চোখে পড়তো তাহলে ভয় দেখাতেন কি না? ব্যাস এইটাই হচ্ছে কাজ, যে যখন সে নিজে আসে তার মানে সে প্রশংসা পাওয়ার লোভেই আসে। ঠিক আছে, আর যখন আসছে না তখন আমরা তাকে বকা দিচ্ছি, ওই শাস্তিটা এড়ানোর জন্যই কিন্তু প্রশংসাটা পেতে চাইছে। তার মানে আগের শাস্তির ভয়টা কি আমরা ছেড়ে দিয়েছি? ছাড়িনি, ওটা নিয়ে নিয়ে পরের স্টেজে আসছি। ঠিক আছে, তার মানে প্রথমে তারা প্রশংসা পেতে চায়, যে কি চাইছে, যে সমাজের চোখে ভালো সেজে থাকা, প্রশংসা পাওয়াই হচ্ছে তার মূল লক্ষ্য, যে কিভাবে সে প্রশংসা পাবে। তারপরে কি উদাহরণ বলছে, আমি লক্ষ্মী হয়ে থাকবো যাতে শিক্ষকরা প্রশংসা করে। ঠিক আছে, অনেকে বলে না, টিচাররা বলে না মুখে আঙ্গুল দিয়ে চুপচাপ পেছনে বসে থাকো, যে অনেকক্ষণ বসে থাকতে পারবে সে ভালো ছেলে। তারপরে মনিটর, স্কুল মনিটর হওয়ার জন্য সবাই দাঁড়ায়। কেন দাঁড়ায়? তার নামটা বারবার ডাকবে। ঠিক আছে, ও হাইলাইটেড হবে, ওই কারণে সে দাঁড়ায়, আলাদা হতে চায় সবার মধ্যে। এই প্রশংসাগুলো তারা সবসময় পেতে চায়। এইবার কি করবে তারা? 4 নাম্বার স্টেজে, এটা 3 নাম্বার স্টেজ, যে গুড বয় আর নাইস গার্ল, মানে অন্যদের অনুমোদন চায়, প্রশংসা চায়। আমাদের পরীক্ষায় যখন কোয়েশ্চেনগুলো আসে
তখন সাধারণত এইটা বলে আসে, গুড বয় নাইস গার্ল। ঠিক আছে, এটা কোন স্তরে আমরা পাই? বা দেয় প্রশংসা সব থেকে পেতে চায় বাচ্চারা কোন স্তরে বা কোন বয়সে বা কোন স্টেজে, কোন লেভেলে, এই রকম ভাবে প্রশ্নগুলো আসে। ঠিক আছে, সেই জন্য আমাদের ওইটা মনে রাখতে হবে। কি বলেছিলাম ইয়েটা, লাইনটা? পিসি প্রশ্নের উত্তর দিল। ঠিক আছে, এইবার বলছে যে 4 নম্বর স্টেজে তার চাই আইন এবং সমাজ ব্যবস্থা রক্ষা করতে। এই যে 10 থেকে 13 বছর বয়সের বাচ্চা, তারা সবসময় কি চাইবে? যে স্কুলে আমাকে যে আইনটা মেনটেন করতে বলছে, স্কুলের কিছু রুলস, কিছু ডিসিপ্লিন, ঠিক আছে, ওই যে ড্রেস কোড, সেটা স্যাটারডেতে অন্য ড্রেস পরে যাওয়া, স্কুলের যে জুতো সেটা ঠিকভাবে পরে যাওয়া, আর কি কি আইন? ঠিক আছে, টিফিন পিরিয়ডের আগে টিফিন না খেয়ে নেওয়া, যদি ওটা খেয়ে নেয় সবাই, ঠিক আছে, না খেয়ে নেওয়া, এই সমস্ত কতগুলো নিয়ম আইন স্কুলের, তারা এগুলো মেনে চলতে চায়। ঠিক আছে, কারণ এই যে প্রশংসা পেতে চাই। ঠিক আছে, তার জন্য বলছে যে ল এবং অর্ডার যেগুলো সেগুলো মানতে চায়। বলছে পরিস্থিতি যাই হোক দেশের আইন এবং সমাজ ব্যবস্থা ভাঙা যাবে না। এই বয়সের বাচ্চাদের শেখানো হয় রাস্তা কিভাবে ক্রস করতে হয়, ঠিক আছে, সিগন্যালে দাঁড়াতে হয়, ইয়েলো লাইট থাকলে স্লো যাব। ঠিক আছে, এইরকম তাদের আইডিয়াগুলো তাদের মধ্যে আসে, জ্ঞানগুলো তাদের মধ্যে চলে আসে। তো এই হচ্ছে তাদের আইন এবং সমাজের রক্ষা। বলছে আইন ভাঙলে পুরো সমাজটাই নষ্ট হয়ে যাবে, এইটা তাদের মানতে বাধ্য করে। যে যেটা আমাদের আইন সেটা যদি নষ্ট হয়ে যায়, যেরকম আমি উদাহরণ দিই, আগেরটাতে বললাম না যে অন্য কালারের ড্রেস পরে চলে এসেছে, সেই জন্য স্যারের কাছে নিজে থেকে আগে গিয়ে বলেছে, তার কারণে সে কি পেয়েছে? প্রশংসা পেয়েছে, সেটার জন্য কাজ করেছে। কিন্তু যদি ওর ক্লাস মনিটর ওকে এরকম বলে যে তুই এই কালারের জামা পরে এসেছিস, বাকি বাচ্চাগুলোও তো শিখছে, তাই এটা তো আমাদের রুলস, এটা আমাদের এইভাবে পড়তে হবে, তার মানে এই বয়সে বাচ্চাদের সেই নিয়মটা চলে আসে তাদের মধ্যে, এইটাই তাদের নৈতিকতা। হ্যাঁ, যে আইন ভাঙলে সমাজটা নষ্ট হয়ে যাবে, সমাজের কিছু কিছু আইন, ঠিক আছে, মিথ্যে কথা বলবো না, বা বাবা মা বা টিচাররা বলেছে না মিথ্যে কথা বললে জিভ খুলে যায়, ঠিক আছে, বিভিন্ন রকমের ভয় দেখানো হয়, ওই যে শাস্তি বা ভয়, সেটা আমরা ক্যারি করতে করতে এখানে নিয়ে আসি। ঠিক আছে, যাতে আমাদের কোনো রকম মানে আইন ব্রেক না করি আমরা, সেটা আমরা সবসময় চাই। তাহলে আমাদের এই প্রথাগত পর্যায়ে যেটা চলে, সমাজ, পরিবার এবং দেশের নিয়মকানুন অন্ধের মতো বিশ্বাস করে। প্রথমে কিন্তু কোনো বিবেক ছিল না আগের স্টেজে, ভালো করে মাথায় রাখবো, আগের স্টেজে আমাদের কোনো বিবেক ছিল না, তারপর আমাদেরকে শেখানো হয়। ঠিক আছে, আমরা শুনি, আমরা শিখি, সেইবার কি হচ্ছে, যখন আমরা শিখছি তখন আমাদের মধ্যে আসছে যে নিয়ম কানুন এবার অন্ধের মতো বিশ্বাস করব, নিজের বিবেকটাকে কাজে লাগাবো না, তাই করেছি। ঠিক আছে, এইবার পরের স্টেজে কি আসবে? বলছে লেভেল 3-তে উত্তর প্রথাগত পর্যায়, মানে এবার পরেরটা কত বয়স যাবে? 13+। 13+ মানে হচ্ছে যে কোনো বয়স পর্যন্ত হতে পারে, আমাদের বয়সও হতে পারে, আমরা নিজেরাও হতে পারি। ঠিক আছে, 13+ যখন বলে দিয়েছে তখন এই সব বয়সের মানুষ হবে। তারা কি করে? বলছে আইনের অন্ধ দাসত্ব নয়। এইবার তারা ওই যে আগেরটাতে আমাদের কি শিখিয়েছিল, স্কুল, টিচার, বাবা মা এগুলো শিখিয়েছিল না, আইন মানো, আইন মানো, যেগুলো বলছি সেগুলোই করো, ঠিক আছে, রুলস ব্রেক করা যাবে না। এইবার ওরা কি করছে? অন্ধ দাসত্ব নয়, যে স্কুল যেটা বলছে সেটাই ঠিক, বা সরকার যেটা বলছে সেটাই ঠিক, সেটার এগেনস্টে আমরা যাচ্ছি না, যাচ্ছি তো, তার মানে সেটাই হচ্ছে আমাদের দাসত্ব মেনটেন না করে, দাসত্ব না করে নিজস্ব যে বিবেক এবং মানবিকতা সেইটা দিয়ে কাজ করছি। ঠিক আছে, এবার আমরা নিজস্ব মানবিকতা থেকে কাজ করছি। এবার কি বলছে 5 নাম্বার স্টেজে? বলছে সামাজিক চুক্তি এবং অধিকার চাই, সোশ্যাল কন্ট্রাক্ট। ঠিক আছে, চুক্তি করতে চাই কিভাবে? উদাহরণ দিচ্ছি, এবার কোন একটা ছেলে পিন্টু, ঠিক আছে, এবার সে অনেক বড়সড় হয়ে গেছে, চাকরি বাকরি করে, এখন তার বয়স হচ্ছে প্রায় 30-এর কাছাকাছি। এবার সে এই ডিস্কো মোড়ে চা খাচ্ছে, চা খেতে খেতে তার হঠাৎ করে ফোন আসে, বলছে যে তার বন্ধু বাইক থেকে পড়ে তার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে।
ও সঙ্গে সঙ্গে চা রেখে বাইক নিয়ে তাড়াতাড়ি চলে গেছে। এবার যাওয়ার সময় সে কি পড়তে ভুলে গেছে? হেলমেট। ঠিক আছে, যখনই বাইপাসে ঢুকেছে তখনই হেলমেট পরানোর জন্য পুলিশ তাকে আটকেছে এবং তার কাছ থেকে 1000 টাকা নিয়ে নিচ্ছে, তাই তো? তার কাছে নেয় না, শাস্তি পানিশমেন্ট হিসেবে এই 1000 টাকাটা নিয়েছে। তখন সে বলছে ঠিক আছে 1000 টাকা নিয়েছে, কোনো অসুবিধা নেই, আমার 1000 টাকা নিয়ে নিক, আমার বাইকটা রেখে দিক, ঠিক আছে, কিন্তু আমাকে প্লিজ যেতে দাও। বন্ধুটা অ্যাক্সিডেন্ট করেছে, কারণ এইখানে কি তার এই যে কোনো আইনের দাসত্ব মানছে না, ঠিক আছে, ওগুলো কোনো যায় আসছে না আমার। এবার আমাকে কি করতে হবে? বিবেক, নিজের বিবেককে কাজে লাগাতে হবে। হ্যাঁ, কারণ ওর বিবেকে সেটা বাঁচছে যে ওর বন্ধু অ্যাক্সিডেন্ট করেছে। এই স্টেজে সেটাই বলছে আইন মানুষের মঙ্গলের জন্যই তৈরি হয়। এই যে হেলমেটটা পরা, সেটা মানুষের মঙ্গলের জন্য তৈরি হয়েছে, কিন্তু আইন জীবন কেড়ে নিলে তা পরিবর্তন করা উচিত। জীবন কেড়ে নিলে বলতে এই যে ওর বন্ধু মানে হাই রোডে পড়ে আছে, সেই জায়গায় হেলমেট নিয়ে যদি ওর সাথে দ্বন্দ্ব করে তাহলে সেটা ভুল, এটা ওর মনে হচ্ছে। তো এই রকম যখন দ্বন্দ্ব চলে আসে, এইরকম যখন নৈতিকতা বোধ চলে আসে, তখন তাকে আমরা বলবো এই যে সামাজিক চুক্তির অধিকার। যেখানে আমরা সামাজিক চুক্তি করি, ঠিক আছে, আমার বিবেকটা সব থেকে বেশি দামি নিয়মের থেকে, তার জন্য আমি নিয়ম ব্রেক করছি। বোঝা গেল? তারপর বাস্তব উদাহরণ দিয়েছে, চুরি করা অপরাধ কিন্তু মানুষের জীবন বাঁচানোর জন্য ওষুধ চুরি করা ঠিক। কোহলবার্গ এই তার রিসার্চ পেপারে যেটা তিনি করেছেন সেখানে একজনের উদাহরণ দিয়েছেন, ঠিক আছে, নামটা কি জানি আমরা, হেন্সের উদাহরণ দিয়েছেন। তিনি বলেছেন যে তার স্ত্রী খুব অসুস্থ, সে অসুস্থ থাকার কারণে তার ওষুধ লাগবে, আর ওষুধ তো ভীষণ দামি। এবার সে কি করছে? ওষুধের দোকানে গিয়ে তাকে অনেক রিকোয়েস্ট করতে পারে যে আমাকে ওষুধটা একটু কম দামে দিয়ে দিন, কিন্তু সে দিতে রাজি নয়। তাই সে ওষুধটা চুরি করে নিয়ে এসেছিল, ঠিক আছে, দিয়ে তার স্ত্রীকে বাঁচানোর জন্য। তাহলে এইখানে কেমন কি নৈতিকতা এসেছে কি মনে হয়? ও তো চুরি করেছে, আর চুরি করা তো মহাপাপ, চুরি করা উচিত নয়, চুরি করলে পুলিশ ধরে। তাহলে কি এখানে নৈতিকতা এসেছে? হ্যাঁ, তার মানে যেহেতু এখানে আমরা সবাই 13+, সেই জন্য আমাদের মধ্যে এইটা এসেছে যে চুরি করা অপরাধ, কিন্তু মানুষের জীবন বাঁচানোর জন্য চুরি করাটাও ঠিক আছে, ঠিক আছে। কিন্তু যখনই আমি এই বয়সের বাচ্চাকে বলতাম যে চুরি করেছে, তাহলে মানুষটা ভালো না খারাপ, তখন এই বয়স হলে আমরা নিজেরাই বলতাম মানুষটা খারাপ, কারণ চুরি করলে পুলিশ ধরে নিয়ে যায়। এগুলো আমরা নিয়ম শিখেছি, ঠিক আছে, আইন, এই নিয়মগুলো শিখেছি, সেগুলো আমরা মেনে চলতে চাই, কারণ আমাদের প্রশংসা পেতে চাই সেই জন্য। কিন্তু যখনই আমরা পরের স্টেজে চলে এসেছি, তখন আমাদের কাছে মনে হয়েছে যে ওষুধ চুরি করাটা সেটা বড় ব্যাপার না, মানুষটাকে বাঁচানোটা বড় ব্যাপার, যেটা আমরা এখনই সবাই উত্তরটা দিলাম। এই যে কাজটা আমরা করলাম, এটা হচ্ছে আমাদের কিন্তু 5 নাম্বার স্টেজের কাজ। তাহলে 6 নাম্বার স্টেজে কি? 6 নাম্বার স্টেজ হচ্ছে একদম পিক স্টেজ, মোরালিটির একদম পিক, ঠিক আছে, চূড়া, যেটাতে আমরা সাধারণত পৌঁছাতে পারি না। উদাহরণ দিচ্ছি, ধরি যে আমাদের মহানন্দা যে নদীটা আছে, এখন যে হারে বৃষ্টি পড়ছে বা জল বেড়েছে, বন্যা হয়ে গেল। বন্যা হওয়ার ফলে আমাদের কি হবে? ওখানে আশেপাশে মানুষদের অসুবিধা, তারা অন্য জায়গায় স্থান নিচ্ছে। আমরা তার জন্য কি করতে পারি? খুব বেশি হলে একবেলার খাবারটা দিতে পারি, কোনো এনজিওর মারফত জামা কাপড় দিতে পারি, কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারি। এত দূর আমরা করি, এই হেল্পটা আমরা করি না? এইটা হচ্ছে আমাদের 5 নাম্বার স্টেজ। কিন্তু আমরা এই স্টেজে পৌঁছাতে পারি না, সাধারণ মানুষ আমরা এই স্টেজে পৌঁছানো যায় না, কারণ এই স্টেজে পৌঁছানো মানে হচ্ছে নিজের জীবনকেই বিসর্জন দিয়ে দেওয়া। এইবার আমি গিয়ে এইখানে টাকা পয়সা দিলাম তাদের হেল্প করার জন্য, কিন্তু আমি ওই মানুষগুলোর সাথে অবস্থা বুঝে সেখানে থেকে তাদের মনের অবস্থাটা বোঝার চেষ্টা করছি, কি কষ্ট করছে, আমি আমার যা আছে সমস্ত কিছু দান করে দিলাম, যা অর্থ রয়েছে, ঠিক আছে, দিয়ে তাকে হেল্প করছি। এইটা হচ্ছে 6 নাম্বার স্টেজ, মানে সর্বজনীন নীতি কাজ করে,
ঠিক আছে, যে এটা সবার জন্য সর্বজনীন নীতি। যখন মানুষটা প্রথমে সামাজিক চুক্তি করে, চুক্তি কিন্তু আমাদের মেন জায়গা, ডিলিং চলে, ঠিক আছে, ও আমাকে আইন শেখাচ্ছে, আমি আইন মানছি না, আমার বিবেকের অনুযায়ী যেটা ভালো মনে হচ্ছে আমি সেটা করছি, এটা হচ্ছে চুক্তি। আর যখনই আমাদের বিবেক চলে আসছে প্রচণ্ড পিকে, তখন আমাদের সামাজিক সর্বজনীন নীতি হচ্ছে, মানে সবার জন্য ভাবছি, ঠিক আছে। যেরকম বলেছে নীতিতে বাইরের কোনো আইন নয়, এবার আর বাইরে থেকে কোনো আইন নয়, কি নেব, নিজের অন্তরের শুদ্ধ বিবেক হলো শেষ আদালত, মানে আমি যেটা চাইবো সেটাই করছি, ঠিক আছে। যেরকম প্রেজেন্টে কোনো উদাহরণ দিন, এরকম একদম 6 স্টেজে যারা চলে গেছে। মাদার টেরেসা, যে মানুষটা সমস্ত রোগ ব্যাধি, অনেক সময় প্লেগ রোগ হয়েছিল এক সময়, সেই সময় তিনি তার সব কিছু ছেড়ে দিয়ে মাদার টেরেসা তাদের সেবা করতে চলে গিয়েছিলেন, নিজের রোগের ভয়কে বাদ দিয়ে, ঠিক আছে। যেরকম হতে পারে কোনো নার্স, ঠিক আছে, যে কোভিডের সময় ডাক্তার নার্স কোভিডের সময় সব কিছুকে ছেড়ে দিয়ে যারা সত্যিকারের মানুষ হিসেবে এই স্টেজে তারা পড়ে, মানুষের হেল্প করেছে যারা, তারা এই স্টেজে চলে গিয়েছে। কিন্তু যারা দূর থেকে দেয় সিম্প্যাথি, এটা কিন্তু আমরা সিম্প্যাথি করি এই স্টেজে, এত দূর পর্যন্ত আমরা থামতে পারি, কিন্তু এই স্টেজে সাধারণ মানুষ হিসেবে পৌঁছাতে পারি না, কারণ এটা হচ্ছে নৈতিকতার চূড়া, ঠিক আছে। কারণ এই যে মানে এই স্টেজে, মানে এই লেভেলে উত্তর প্রথাগত পর্যায়ে 13+, মানে এখন আমাদের বয়সে কি কি দেখব, এক হচ্ছে মানবিকতা আর এক হচ্ছে বিবেক, ঠিক আছে, হিউম্যানিটি আর কনসিয়েন্স, এই জিনিসটা আমাদের সব থেকে বেশি কাজ করে, ঠিক আছে। তাহলে আমরা আরেকবার আগেরটা ঘুরিয়ে দেখব। প্রথমে আমাদের কি কাজ ছিল প্রাক প্রথাগততে, যেখানে কোনো বিবেক নেই, কি করতাম, শাস্তি আর বাধ্যতামূলক আর ডিল করতাম, বিনিময় করতাম, ঠিক আছে। বলুন, হ্যাঁ, ব্যক্তিকেন্দ্রিকতা এবং বিনিময়, সে কাজটা করতাম, ঠিক আছে। তারপর আমরা একটু বড় হয়েছি, বড় হওয়ার পর কি করলো, সমাজ পরিবার, হ্যাঁ, যা যা বলে, পুলিশের যা নিয়ম, সমাজের যা আইন যা নিয়ম, সব আমরা চোখ বন্ধ করে মেনে নিলাম, হ্যাঁ, প্রশংসা পাওয়ার জন্য, বা এটা মেনে নিতে আমার ভালো লাগে যে সবাই করছে বড়রা, আমিও এটা মানব, ঠিক আছে। তারপরে লাস্ট কি হচ্ছে, এই বয়সে এসে আমাদের বিবেকটা অন্যরকমভাবে কাজ করছে, যে এইবার কোনো দাসত্ব নয়, এইবার নিজে যেটা ঠিক ভাবো সেটা, বিবেক আমাকে যেটা বলবে যে এটা নৈতিক না অনৈতিক, এটা খারাপ কাজ না ভালো কাজ, যেটা আমার এবার করতে ইচ্ছা করবে সেটা আমি করলাম, সেটা হয়ে যাচ্ছে উত্তর প্রথাগতর স্তরে, ঠিক আছে। এবার আসবো আমরা, এই যে বললাম না 6 নম্বর স্টেজ হচ্ছে পিক অফ মোরালিটি, মানুষ ছুতে পারে না এই স্টেজটা সহজে, বলছে নৈতিকতার চূড়ান্ত স্তর, ঠিক আছে। এই চূড়ান্ত স্তরে একবার প্রশ্ন এসেছে, সম্ভবত ওটা ইউপি টেটের কোনো আগের ইয়ে থেকে প্রশ্ন এসেছে, যে চূড়ান্ত বা ফাইনাল স্টেজ আমরা কাকে বলবো, সেটা হচ্ছে এই যে 6 নম্বর স্টেজ বা নৈতিকতার 6 নম্বর স্টেজ, যেটা হলো এই যে সর্বজনীন নীতি, ঠিক আছে। আচ্ছা, বলছে যেখানে খুব কম সময় মানুষ পৌঁছাতে পারে, এখানে ব্যক্তি নিজের প্রাণের চেয়েও মানবিকতাকে বেশি বড় বলে মনে করে, ঠিক আছে। কে কে পৌঁছেছে, নেলসন ম্যান্ডেলা বা মহাত্মা গান্ধী, উনি একজন বলেন, সেটা হচ্ছে মাদার টেরেসা, তারপর সুভাষচন্দ্র বোস, ঠিক আছে, এরা সবাই শুদ্ধ বিবেক, পৃথিবীর সব আইন এবং সমাজের ঊর্ধ্বে এটা, ঠিক আছে, যেখানে আমাদের শুদ্ধ বিবেক হিসেবে কাজ করি। কিছু বললেন? ওটাতে আসবো না, তো হচ্ছে ওটা আসবো না, তো হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের পিক অফ মোরালিটি, ঠিক আছে, যেখানে আমরা এখনো পৌঁছাতে পারিনি। চাকরি পাওয়ার পর আপনারা দেখি পৌঁছাতে পারেন কিনা। হ্যাঁ, কেউ ইন সার্ভিস আছেন? ইন সার্ভিস নেই, ঠিক আছে, থাকলে মারতো আমাকে। আচ্ছা, এইবার হচ্ছে যখন একটা তত্ত্ব দিচ্ছে তখন একটা ক্রিটিসিজম তো থাকবেই, মানে একটা সমালোচনা তো হবেই। সমালোচনা কি বলছে,
বলছে একটা পুরুষ কেন্দ্রিক প্রথমে এই যে কোহলবার্গ, ঠিক আছে, কোহলবার্গ করেছিলেন কি, তিনি হচ্ছে অনেকগুলো বাচ্চা নিয়ে তারপরে তো পরীক্ষাগুলো করা হয় যে মোরালিটি কিভাবে পিকে যায়, তখন তিনি কতগুলো ছেলেকেই চুজ করেছিলেন, ঠিক আছে, অনেকগুলো ছেলের ওপরই তিনি পরীক্ষা করে দেখেছেন যে মোরালিটি বিষয়টার তত্ত্বটা তৈরি করার জন্য। এবার তাহলে আমরা বলবো যে শুধু ছেলেদের ওপর কি আমাদের মোরালিটি তৈরি হয়েছে? একজন ছেলে যদি বিরিয়ানি পছন্দ, তাহলে সবার ভারতবর্ষের সবার বিরিয়ানি পছন্দ এটা হতে পারে? তাহলে মেয়েরা বলবে না ফুচকা কোথায় গেল? হ্যাঁ, তো এই যে বিষয়টা, শুধুমাত্র কোনো তত্ত্ব পুরুষ কেন্দ্রিক হতে পারে না, যে তত্ত্ব সর্বজনীন হয় মানে সবার জন্য হবে, সেটাই হচ্ছে আসল তত্ত্ব। সেই জন্য এটা হচ্ছে তার একটা সমালোচনা। এইখানে একজনের নাম পাবেন, যেটা সিটেটে একবার প্রশ্ন এসেছিল, ক্যারেল গিলিগান, ঠিক আছে। এই ক্যারেল গিলিগান তিনি ছিলেন কোহলবার্গের একজন শিষ্যা, ঠিক আছে, একজন মহিলা, তার স্টুডেন্ট ছিলেন। তিনি তার সমালোচনা করেছেন স্যারের, যে এই যে তত্ত্বটা পুরোটা কি হয়ে গেছে, তীব্র সমালোচনা করে বলেছেন যে গবেষণা করে শুধু ছেলেদের ওপর করা হয়েছে। এখানে তিনি তীব্র সমালোচনা করে বলেছেন যে এই তত্ত্বটা শুধুমাত্র ছেলেদের ওপর হয়েছে, কেন সবার ওপর হওয়া উচিত ছিল। সেই জন্য এটা হচ্ছে এর ক্রিটিসিজম। তারপরে বলছে সংস্কৃতিগত বৈচিত্র্য উপেক্ষিত হয়েছে। আচ্ছা, এটা আমি ভাবলাম যে একটা বাচ্চা, এই আমাদের ভারতবর্ষের কোনো বাচ্চা পুলিশকে দেখে ভয় পায় ভুল করলে, আমেরিকার বাচ্চাও পুলিশকে দেখে ভয় পায়, তাই তো, ভুল করলে। কিন্তু তাহলে তো এইখান থেকে আমাদের সমালোচনাটা ভুল বলে মনে হচ্ছে না, যে সংস্কৃতি বা কালচার চেঞ্জ হয়ে যাচ্ছে বলে আমাদের নৈতিকতা চেঞ্জ হয়ে যাচ্ছে, ভুল মনে হচ্ছে? কিন্তু ভুল না, নৈতিকতা চেঞ্জ হয়ে যায় যখন কালচার চেঞ্জ হয়ে যায়। যেরকম একটা এক্সাম্পল দিই, আমাদের দেশে হ্যাঁ টিচারকে খুব সম্মান করা হয়, বর্তমানে নাও করা হয় না অবশ্য, তো হচ্ছে বর্তমানে করা না হলেও অ্যাকচুয়ালি আমাদের দেশের যে সংস্কৃতি সেখানে বলা হয় যে টিচারকে খুবই সম্মান করা হয়। এবার সম্মান করে কি বলা হয়, যে স্যার বলা হয়, ম্যাম বলা হয়, ঠিক আছে। কিন্তু যখনই আমরা আমেরিকায় চলে যাব, তখন কি করা হচ্ছে, স্যারকে নাম ধরে ডাকা হয়, ঠিক আছে। ধরি এরকম বলছে যে হে জন প্লিজ হেল্প মি, হ্যাঁ, স্যারের নাম ধরে তাকে বলে, কারণ বিদেশে মনে করে যে স্যার হচ্ছে বা ম্যাম হচ্ছে সব বন্ধু, ঠিক আছে, টিচার হচ্ছে সব থেকে বড় বন্ধু। কিন্তু আমাদের যে সংস্কৃতি মনে করে, সেটা মনে করে যে সম্মান দেখানোর জন্য সেটা সম্মানীয় স্থান, সেটা মনে করে। সেই জন্য বলেছে পাশ্চাত্য সংস্কৃতির বাইরে শিশুদের চিন্তাধারা ভিন্ন হতেই পারে। এইবার আমাদের দেশের সাথে অন্য দেশের পার্থক্য রয়েছে। কিরকম? আমাদের বাড়িতে আমাদের দেশে কোনো বাচ্চা যদি রাত্রিবেলা ফ্রিজ খুলে আইসক্রিম খায়, তার মা তাকে কি কি বলতে পারে? খুব বেশি হলে বলতে পারে কেন আইসক্রিম খেয়েছিস, ঠান্ডা লেগে যাবে, খাস না, আর কখনো এরকম করিস না। কিন্তু যখনই বিদেশে চলে যায়, তখন কিন্তু তাদের মোরালিটিটা অনেকটা বেশি থাকে। তাদের স্কুলে বা সেরকম জায়গায় শেখানো হয় এটা একটা চুরি, যখনই মানে লুকিয়ে লুকিয়ে কোনো কাজ করছে সেটা হচ্ছে চুরি, ঠিক আছে। তো সেই জন্য যখনই সংস্কৃতি পরিবর্তন হয়ে যাচ্ছে, কালচার চেঞ্জ হয়ে যাচ্ছে, দেশ পরিবর্তন হয়ে যাচ্ছে, তখন কিন্তু নৈতিকতা পরিবর্তন হয়ে যায়। তাই বিদেশে বসে, আমেরিকায় বসে থাকা কোনো একজন মনোবিদ যদি সম্পূর্ণ দেশের বাচ্চাদের ওপর, ঠিক আছে, সম্পূর্ণ দেশ বলছি, সম্পূর্ণ বিশ্বের বাচ্চাদের ওপর নৈতিকতা আইডিয়া নিতে চায়, সেটা কিন্তু কখনো হয় না, একটা তত্ত্বের ওপর কখনো তৈরি করা সম্ভব না। সেই জন্য কিন্তু যদি কখনো প্রশ্নে আসে যে সংস্কৃতির বৈচিত্র্য মানে উপেক্ষিত করা হয়েছে এখানে, এটা ঠিক কি ভুল? ঠিক, কারণ তিনি সবার জন্য একটা তত্ত্ব দিয়েছেন, সংস্কৃতিকে মাথায় রেখে দেননি। বোঝা গেল তো এটা বিষয়টা? ক্লিয়ার তো? আচ্ছা, তারপরে বলেছে যুক্তি এবং আচরণ। নৈতিক চিন্তা করতে পারা মানেই বাস্তবে নৈতিক আচরণ করা নয়। এইবার আমরা জানবো নৈতিক চিন্তা আর নৈতিক আচরণ। নৈতিক চিন্তা আর নৈতিক আচরণ দুটো আলাদা।
এক হচ্ছে নৈতিক চিন্তা আর এক হলো নৈতিক আচরণ। ঠিক আছে, নৈতিক চিন্তা যখন আমরা করি, যেরকম আসার সময় হয়তো কোনো রাস্তায় কোনো বয়স্ক মহিলাকে দেখেছেন, ঠিক আছে, সে হচ্ছে ভিক্ষে করছে, আপনি জিজ্ঞাসা করলেন যে আপনি ভিক্ষে করছেন কেন এই বয়সে? তখন সে বলছে যে আমাকে বাড়িতে ছেলে দেখে না, কেউ নেই বাড়িতে, হ্যাঁ, আমাকে রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে, সেই কারণে আমি ভিক্ষে করছি। তখন আপনার মনে যে কষ্টটা তৈরি হবে সেটা হচ্ছে, ইস কি খারাপ লাগছে, সত্যি তো একজন ছেলে হিসেবে তার মাকে দেখা উচিত, ঠিক আছে, বলে আপনি আপনার পকেট থেকে 10 টাকা বার করে দিলেন বা কিছু খাবার জিনিস দিলেন, ব্যাস এইটা হয়ে গেল নৈতিক চিন্তা। যতক্ষণ পর্যন্ত আপনি বাইরে বাইরে মানে ওপর সবটা দেখে আপনার খারাপ মনে হলো, মোট কথা সিম্প্যাথি, ঠিক আছে, সহানুভূতি যখন আমি তাকে দেখাতে পারলাম, বলতে পারলাম, সেটা হয়ে গেল নৈতিক চিন্তা। নৈতিক আচরণ কি? তাকে হয়তো আমি বৃদ্ধাশ্রমে রেখে দিলাম, দিয়ে তার সমস্ত দায়িত্ব আমি নিয়ে নিলাম, তাকে রাস্তায় আর ভিক্ষা করে খেতে হচ্ছে না, সেই রকম দায়িত্ব নিয়ে চলে আসলাম, তাকে আমরা বলবো নৈতিক আচরণ। ঠিক আছে, তাহলে কোহলবার্গ সম্পূর্ণটা যেটা দিয়েছেন সেটা নৈতিক আচরণের ওপর, নৈতিক চিন্তার ওপর দিয়েছেন। আমাদের মনে হতেই পারে নৈতিক আচরণের ওপর দিয়েছেন, শুধু স্টেজ 6টা তিনি নৈতিক আচরণের ওপর বলেছেন, ঠিক আছে, কারণ বাকি সবটাই কিন্তু নৈতিক চিন্তার ওপর। শুধু আচরণের তত্ত্বটাকে তিনি ছুঁয়ে বেরিয়ে গিয়েছেন, সেটা নিয়ে ডিপলি আলোচনা করেননি, শুধু বলেছেন পিক অফ মোরালিটি। ঠিক আছে, তাহলে নৈতিক চিন্তা আর নৈতিক আচরণ যদি পরীক্ষায় আসে যে কোহলবার্গের থিওরি কোনটার উপর ডিপেন্ড করে, নৈতিক চিন্তা না নৈতিক আচরণ, তখন কি বলবেন? নৈতিক চিন্তার ওপরে লিখবেন, কারণ শুধুমাত্র পিক অফ মোরালিটি স্টেজ 6টা তিনি ছুঁয়ে বেরিয়ে গেছেন। ঠিক আছে, আচ্ছা, আর একটা সেটা হচ্ছে যত্ন এবং সহমর্মিতা। এটা এই যে ব্যক্তি সেই ক্যারেল গিলিগান তিনি বলেছেন যে এই তত্ত্বটা যত্ন আর সহমর্মিতার ওপর রাখা হয়নি। যেরকম শুধু কি নৈতিকতা খাতায় কলমে আমরা যেটা শিখি, ভালো কথা বলো, বড়দের শ্রদ্ধা করো, সেবা করো, সেগুলো কি হয়, নাকি আমার নিজের বিবেকও কোনো জায়গায় কাজ করে? বিবেকও কাজ করে, বিবেক কাজ করার কথা তো বলেছেন, কিন্তু কখনো কখনো যত্ন, সহমর্মিতা এগুলোও কাজ করে। এই যে বললাম রাস্তায় আসার সময় যখন আপনি রাস্তায় দেখলেন একজন বয়স্ক মহিলাকে, সে হচ্ছে ভিক্ষে করছে, হ্যাঁ, তখন আপনার কি হলো? সহমর্মিতা হলো না, তারপর যত্ন নিতে ইচ্ছে হলো না? ঠিক আছে, তার মানে এইটার জন্য কি আপনি বই পড়েছেন, নাকি বড় থেকে স্কুল, মা বাবা এরা বলেছে বারবার যে রাস্তায় যে ভিক্ষে করবে তাকে দেখে এরকম কাজ করতে, আচরণ করতে? বলেনি। এইটাই হচ্ছে আসল খেলাটা, সেটা হচ্ছে যত্ন এবং সহমর্মিতা থেকেও আমাদের কিন্তু মোরালিটি তৈরি হয়। ঠিক আছে, আমাদের মোরালিটিটা যত্ন সহমর্মিতা থেকেও তৈরি হয়, যে কথাটা কিন্তু এই কোহলবার্গ বলতে ভুলে গেছেন, বলেননি, সেটা হচ্ছে তার সমালোচনা। ঠিক আছে, তাহলে সমালোচনা এক হচ্ছে পুরুষ কেন্দ্রিক হয়েছে, সেজন্য এই তত্ত্ব নিয়ে আলোচনা করা যায় না। পরে হচ্ছে সংস্কৃতিগত বৈচিত্র্য উপেক্ষিত হয়েছে বেশি, কালচারকে তিনি বলেনি, সবার জন্য একটা বলেছেন, ইউনিভার্সাল বলেছেন তার তত্ত্বকে, সেই জন্য যুক্তি এবং আচরণ, অর্থাৎ নৈতিক চিন্তা করতে পারা মানে বাস্তবে নৈতিক আচরণ করা নয়। উনি কিন্তু বারবার ওই যে চিন্তার কথা বলেছে, আচরণ করার কথা উপর জোর দেয়নি। ঠিক আছে, আচরণ করার কথার উপর জোর দেয়নি, তার জন্য চিন্তা পর্যন্ত হয়ে থেকে গেছে, তাই শুধু যুক্তি আচরণ এইরকম ভাবে থেকে গেছে, মানে যতটুকু বইয়ে পড়ছে, বড়রা বলছে ততটুকু বিবেকে আসতে পারে, কিন্তু আচরণটা করতে পারছে না, সেই জন্য এটা একটা সমালোচনা যত্ন সহমর্মিতার ওপরও হয়েছে। আচ্ছা, এইবার হচ্ছে আমাদের টোটাল স্তরটা মনে রাখতে হবে। টোটাল স্তরে কি বলেছে যে একদম লেভেল 1-এ আমরা পড়লাম
প্রাক প্রথাগত, ঠিক আছে, যেখানে আমাদের শাস্তি এবং বাধ্যতা ছিল, বড়দের সবসময় শাস্তি এড়িয়ে চলা হচ্ছে আমাদের মূল কাজ, ঠিক আছে। তারপরে প্রাক প্রথাগত স্তরের মধ্যে হচ্ছে সেকেন্ড স্টেজ হচ্ছে ব্যক্তিকেন্দ্রিকতা, নিজের লোভ লাভ বা স্বার্থ সেগুলো দেখার চেষ্টা করে, যে কোনটাতে আমার লাভ হবে, কোনটা আমার স্বার্থ, ঠিক আছে। লেভেল 2তে কি বলেছে, অন্যদের অনুমোদন করা, ঠিক আছে, মানে অন্যদেরকে যাতে আমি প্রশংসা পাই সেরকমভাবে নিয়ে আসা, লক্ষ্মী ছেলে মেয়ে প্রশংসা পাওয়া। তারপরে স্টেজে কি বলেছে, আইন এবং সমাজে দেশের আইন শৃঙ্খলা যে কোনো মূল্যে রক্ষা করা। লেভেল 3তে বলেছে সামাজিক চুক্তি, যেটা জীবনের সামাজিক চুক্তি যেটা জীবনের স্বার্থে নিয়ম বদলালেও বদলাতে পারি, আমি আমার নিয়ম আমি বদলাতে পারি, ঠিক আছে। তারপরে সর্বজনীন নীতি, সবার জন্য ভাবার সময় আমার যে বিবেকটা হবে সেটা শুদ্ধ বিবেক, ঠিক আছে, শুধুমাত্র সবার কথা ভেবেই আন্দোলন করব, ঠিক আছে, সেটা হচ্ছে শুদ্ধ বিবেকের নির্দেশে মানবতার সেবা করা, ঠিক আছে। এইবার এই স্টেজগুলো সব ভুলে যাব, পরীক্ষার সময় অনেক কিছু থাকে, সেইটার জন্য আমরা মনে রাখবো, ঠিক আছে। প্রথমে শাস্তির ভয়, প্রথমে শাস্তির ভয়, ঠিক আছে, মাঝে ভালো থাকা, ভালো সাজা, ঠিক আছে, প্রথমে শাস্তির ভয়, মাঝে ভালো সাজা, আর শেষে দেখি বিবেকই আসল রাজা, ঠিক আছে। এগুলো নোটে নেই, ঠিক আছে, এগুলো একটু মনে রাখবেন বা লিখে রাখবেন, যে প্রথমে শাস্তির ভয়, ঠিক আছে, তারপরে মাঝে ভালো সাজা, শেষে দেখি বিবেকই আসল রাজা। মানে একদম প্রথমে কি হচ্ছে, আমাদের শাস্তি, শাস্তি থেকে ভয়, সেগুলো পেয়েছিলাম, তাই শাস্তি এড়ানোর কাজ চলছিল, বাধ্যতা হয়েছিল, বিনিময় প্রথা করছিলাম, ঠিক আছে। এই লাইনটা বললেই তখনই আমাদের ওটা মনে চলে আসবে যে স্টেজ 1-এ আমরা কি পড়েছিলাম, ঠিক আছে। স্টেজ 1 আর 2 এইটার মধ্যে পাবো। তারপরে মাঝে ভালো সাজা, ওই যে গুড বয় গুড গার্ল, ঠিক আছে, এই যে বিষয়টা আছে গুড বয় গুড গার্ল, এটা কিন্তু ভালো সাজা, মানে আমাদের স্টেজ 3 আর 4, তাই তো এইটা। আর শেষে আমরা দেখছি কি বিবেকই আসল রাজা, বিবেক একদম 5 আর 6 নাম্বার স্টেজে এসে আমরা পৌঁছালাম, ঠিক আছে। তা এইটা যদি মনে রাখি তাহলে আমাদের পরীক্ষার সময় যখন যে কোনো সিচুয়েশন দেবে, সিচুয়েশনের উপর প্রশ্ন দেবে, সেগুলোতে আমরা গোলাবো না, সহজে উত্তর করে চলে আসতে পারবো, ঠিক আছে। এটা লিখে নিন একবার। হ্যাঁ, ওটা বাড়ালাম। আচ্ছা, তারপরে হচ্ছে প্রথমে শাস্তির ভয়, মাঝে ভালো সাজা, শেষে দেখি বিবেকই আসল রাজা, ঠিক আছে, মনে থাকবে তো এবার সব। আচ্ছা, এবার এবার আমি হচ্ছে ধরবো প্রশ্ন। আচ্ছা, আর একটা কি আছে দেখে নি আগে, এখানে শেষ হয়ে গেল। আচ্ছা, প্রত্যেকটা স্টেজ আমরা পড়েছিলাম, প্রত্যেকটা স্টেজে কি কি পড়েছি সেইটা আমরা এবার মনে করব, প্রত্যেকে ধরবো, মনে আছে তো স্টেজগুলো, ঠিক আছে। আচ্ছা, আপনি বলুন যে প্রথমে আমরা কয়টা লেভেল পড়েছি আর কয়টা স্তর পড়েছি, বসে বলুন, বসে বলুন, ইয়েতে দেখা যাবে। হ্যাঁ, 3টে লেভেল
আর 6টি স্তর। আচ্ছা, 3টে লেভেল কি কি কে বলতে পারবে? বলুন। আচ্ছা, প্রি কনভেনশনালে কয়টি স্তর? 2টি স্তর। কি কি? বিনিময়, ভেরি গুড। আচ্ছা, এবার আপনি বলুন যে লেভেল 2তে কয়টা স্তর ছিল? কি কি? ওনাকে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, কি কি স্তর? আচ্ছা বলুন, আপনি বলুন। হুম 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 আইন মেনে চলা। হুম প্রথমত হ্যাঁ, প্রশংসা এবং আইন মেনে চলা। তারপরে একদম থার্ড স্তরে কি ছিল? আপনি বলুন। জি, আপনি বলুন। হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি থার্ড লেভেলে কি ছিল? হ্যাঁ, মনে পড়ছে না? সামাজিক চুক্তি। হ্যাঁ হ্যাঁ, সর্বজনীন নীতি ছিল আমাদের প্রধান। একটা সামাজিক চুক্তি, একটা ইউনিভার্সাল নীতি, মানে সর্বজনীন বলে মনে করা হয়। ঠিক আছে, আমাদের কিন্তু যখন আমি এখন প্রশ্নগুলো করাবো এখান থেকে তৈরি করেই বাড়িতে যেতে হবে কিন্তু। ঠিক আছে, যাদের তৈরি হয়নি এখনো, মাথায় সেট হয়নি, আমি আবার বলছি। ঠিক আছে, প্রথমে আসে আমাদের প্রাক প্রথাগত স্তর, তারপরে প্রথাগত, তারপরে উত্তর প্রথাগত, যেটা আমরা মনে রাখবো পিসি প্রশ্নের উত্তর দিল সেটা বলে। তারপরে আসছে আমাদের শাস্তি এবং বাধ্যতা, একদম স্টেজ 1। ঠিক আছে, পানিশমেন্ট এবং ওবিডিয়েন্স। ঠিক আছে, স্টেজ 2 ব্যক্তিকেন্দ্রিকতা এবং বিনিময়, যেখানে আমাদের ব্যক্তিকেন্দ্রিকতা মানে আমরা নিজেদের কথায় ভাববো সবসময়। ঠিক আছে, নিজেদের নৈতিকতা নিয়ে ভাববো। আর কি করব? যে স্বার্থ বুঝবো, বিনিময় করব। আমি যদি তোমাকে চকলেট দিই তাহলে তোমাকে আমাকে কোনো খেলনা দিতে হবে, এই রকম যে ডিলিং সেইটা। তারপরে স্টেজ 3 অন্যদেরকে অনুমোদন করা, মানে ওনার কাছ থেকে প্রশংসা পাওয়া। তারপরে কি বলেছে? আইন এবং সমাজ, দেশের আইন শৃঙ্খলা এগুলো চোখ বন্ধ করে মানে। ঠিক আছে, চোখ বন্ধ করে মানে। তারপরে স্টেজ 5 সামাজিক চুক্তি করে। সামাজিক চুক্তি মানে মানে মোরালিটির একটা স্তরে এসে পৌঁছায়, যেখানে নিজের বিবেকটাকে সবসময় ভালো বলে মনে করে, যে আমার যেটা ভালো লাগছে, আমার এটা বিবেক, এটাই আমি করব। কিন্তু একদম সর্বজনীন নীতি হচ্ছে এটা আমার ভালো লাগা, এইখানে সবার জন্য, সবার জন্য ইউনিভার্সাল যখন চিন্তা ভাবনা করছে কেউ, সবার জন্য নিজের জীবন বিসর্জন দিয়ে দেওয়া। ঠিক আছে, সেটা হয়ে যাচ্ছে কিন্তু সর্বজনীন নীতি, যেটা শুদ্ধ বিবেক নির্দেশে মানবতার সেবা করা। ঠিক আছে, মাথায় সেট হয়েছে? আচ্ছা, এখানে মক টেস্টগুলো নেই। আচ্ছা, আমি পরে বলে দেবো, ঠিক আছে, ক্লাস শেষ হওয়ার পরে। আচ্ছা, এইবার যেটা আমরা ছেড়ে এসেছিলাম সেটা হচ্ছে আমাদের বৈশিষ্ট্যগুলো, তাই তো? এইবার বৈশিষ্ট্যগুলো আপনারা নিজেরা বলবেন যে কিভাবে কি হচ্ছে। আচ্ছা, প্রথমে কোহলবার্গের বলেছে 6টা মূল বৈশিষ্ট্যের উপর তার পুরো তত্ত্বটা দাঁড়িয়ে আছে। প্রথমে বলেছে যে নির্দিষ্ট কাঠামো, এটা তো বুঝি, এটা বললাম, বারবার প্র্যাকটিস করানো হলো। কি কাঠামো? 3টা পর্যায়, 6টা স্তর। এবার বলছে লাফিয়ে স্তর পার হওয়া যায় না। যেরকম আমি বললাম যে আমার মধ্যে প্রথমে সেকেন্ড স্তর লেভেলটা আসলোই না, তার আগে আমি থার্ড লেভেলে চলে গেলাম, হবে? প্রত্যেকটা স্তর বয়স অনুযায়ী যেহেতু দিয়েছে কোহলবার্গ, তার মানে প্রত্যেকটা স্তরই পার করতে হবে, পরপর আসবে। ঠিক আছে, জাম্প করে আসবে না। সর্বজনীনতা মানে এই যে কোহলবার্গ বলেছে সেটা সবার জন্য। ঠিক আছে, এটা হচ্ছে লাস্টে কি সমালোচনা করলো না যে সবার জন্য নয়, সংস্কৃতি চেঞ্জ হয়ে গেলে তত্ত্ব চেঞ্জ হয়ে যেতেই পারে। ঠিক আছে, তার মানে সর্বজনীন বলছে সংস্কৃতির দেশ আলাদা হলেও বিকাশের ধাপ সবার জন্য এক। এটা আমরা সমালোচনা করেছি, কিন্তু এই তত্ত্বের বৈশিষ্ট্য এক,
যে আমাদের দেশের বাচ্চা যেরকম চুরি করে থেকে পুলিশের ভয় পাচ্ছে, অন্য দেশের বাচ্চারাও চুরি করা থেকে বিদেশে পুলিশের ভয় পাচ্ছে। ঠিক আছে, আর সর্বজনীনতে কোন উদাহরণ হতে পারে বলুন? খুব ঠান্ডা লাগছে একটু। ও না, ও যে বললো তো ঠান্ডা লাগছে ওই জন্য। আচ্ছা বলুন একটা উদাহরণ শুনি কারো কাছে থেকে। সর্বজনীন হয়েছে সেটা একটা উদাহরণ কোথায়? যেরকম পুলিশের উদাহরণটা বললাম, যে দেশের বাচ্চা চুরিকে দেখে চুরি করা থেকে ভয় পায় পুলিশের মার খাওয়ার জন্য, ওই দেশের বাচ্চাও করে, আমেরিকার বাচ্চাও। আর কি হতে পারে? ওষুধ। ওষুধ হচ্ছে, হ্যাঁ, যেরকম বললো উনি বলছেন যে ওই যে পাউরুটি চুরির কথা বললাম, ঠিক আছে, বললাম না, বা ওষুধ চুরি করে নিয়েছে স্ত্রীর জন্য, তার মানে ওই বিবেকটা কি হচ্ছে ওর, ওই অন্য দেশেও হতে পারে, সেই জন্য ও সবার জন্য বলেছে। আচ্ছা, আমাদের এই যে বিবেকের দ্বন্দ্ব পড়েছিলাম না, জ্ঞানী ও দ্বন্দ্ব, এটা সব জায়গায় হতে পারে না? এটা তো সব সময় হয়। সবার আগে আমরা যখন কোনো কাজ করি, কাজ করার সময় আমাদের মাথায় আসে না যে এটা ঠিক হচ্ছে না ভুল, সে দ্বন্দ্বে আমরা আসি, তারপর আমরা সে কাজটা করি। হুম, তার মানে এইটা হচ্ছে জ্ঞানীয় দ্বন্দ্ব, এটা ইউনিভার্সাল না? এইটা ইউনিভার্সাল না? জ্ঞানীয় বিকাশটা ইউনিভার্সাল কি না? যে একটা বয়সে যখন বয়সটা হচ্ছে তখনই তার জ্ঞানীয় বিকাশটা হবে, জ্ঞানীয় বিকাশ হলে তবেই তার নৈতিকতা আসবে। 5 বছরের বাচ্চার কখনো ওই পিক অফ মোরালিটি আসতে পারে না, তাই তো? তাহলে এটাও ইউনিভার্সাল। ভূমিকা গ্রহণ যখন করছি তখন সেটাও ইউনিভার্সাল, সবার কথা ভেবে করছি। আমি একটা স্টুডেন্টের দিকে তাকিয়ে তো ক্লাসরুমে পড়াবো না, আমার তো স্টুডেন্ট সবাই, তখন সবার কথা ভাববো, তার মানে ভূমিকা গ্রহণটা আমার সবার জন্য হবে, তাহলে এটা ইউনিভার্সাল। ঠিক আছে, আচ্ছা এরপরে বলেছে জ্ঞানীয় সংযোগ। ঠিক আছে, বলছে বুদ্ধি না বাড়লে নৈতিকতার স্তর ওপরে উঠতে পারে না। ঠিক যেরকম এইখানে আগেরটাতে বললাম যে জ্ঞানীয়, এই যে জ্ঞানীয় বিকাশে যেটা বললাম, ঠিক আছে, এটা একদম ইয়ে হয়ে গেছে। জ্ঞানীয় বিকাশে আমরা বললাম না যে যতক্ষণ না পর্যন্ত বয়স বাড়বে ততক্ষণ কোনো কাজ হচ্ছে না, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত নৈতিক বিকাশটা আসবে না। ঠিক সেইটাই এখানে বলেছে যে জ্ঞানীয় সংযোগ বুদ্ধি না বাড়া পর্যন্ত নৈতিকতার সেই স্তরে উঠতে পারবে না। ঠিক আছে, তারপরে কি আছে? নৈতিক দ্বন্দ্ব। যেমন ওই যে হাইনেসের গল্প যেটা উনি বললেন না, যে হাইনেসের গল্প চুরি করেছিলেন তার স্ত্রীর জন্য, ওষুধ চুরি করেছিলেন, সেই গল্পটা নৈতিক দ্বন্দ্ব। আবার আমি বললেন যে পিন্টুর বিরিয়ানি খাওয়ার যে দ্বন্দ্বটা, তার মানে যখনই আমাদের নৈতিকতা শুরু হয়, ঠিক আছে, নৈতিকতা আসে, তখন কিন্তু সেই বৈশিষ্ট্যটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নৈতিক দ্বন্দ্ব, সেটা তৈরি হবেই হবে। আচ্ছা, নিজেদের আর নৈতিক দ্বন্দ্বের কোনো একটা উদাহরণ দিন। নিজেরা আরও যখন উদাহরণ দেবেন ক্লাসটা বেশি ভালো হবে, মাথায় থেকে যাবে সে উদাহরণগুলো। সিডিপিতে এক্সট্রা কিচ্ছু থাকে না, সিডিপিতে একদম বাস্তব উদাহরণ যখন আমরা দেখি তখনই আমাদের উত্তরগুলো সঠিক হয়। এই যে প্রথম দিন বলেছিলাম না সিডিপি চশমা হয়, সেই বাচ্চাদের মতো করে দেখব, তাহলেই আমাদের ক্লাসটা ভালো লাগবে, পরীক্ষায় সঠিক উত্তর করতে পারবো। বলুন, অনলাইন ক্লাস না অফলাইন ক্লাস? দ্বন্দ্ব? আচ্ছা, এটাও একটা দ্বন্দ্ব, হ্যাঁ, এটা দ্বন্দ্ব, দ্বন্দ্ব হতেই পারে। আমরা হাইনেজের গল্পে আসি। আচ্ছা, হ্যাঁ, আর এটাই কেন মাথায় ঘুরছে বারবার? হ্যাঁ, এর বাইরে তো অনেক কিছু থাকতে পারে। হ্যাঁ, উনি বলছেন জিওগ্রাফি অনার্স নেবো না ইংলিশ অনার্স নেবো, এইচএস দেওয়ার পর সেগুলো একটা ডিলেমা আসে। হ্যাঁ হ্যাঁ, পড়তে বসবো না ঘুরতে যাব, তার মাঝখানে একটা দ্বন্দ্ব, যে পড়তে বসলে রেজাল্টটা তো ভালো হবে, সেটা একটা নৈতিকতা, ঘুরতে গেলেও ভালো হতেই পারে। হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, এটা খুব সুন্দর উদাহরণ যে উনি বলছেন, আরেকবার বলুন। হ্যাঁ হ্যাঁ, মিথ্যে কথা বলা হবে, তার মানে আমি, হ্যাঁ, না, পড়া কেন হয়নি সেটা জিজ্ঞাসা করবে, মানে টিচার জিজ্ঞাসা করতে চাইছে যে পড়া কেন হয়নি সেটা, তখন স্টুডেন্ট কি বলবে? এবার যদি হ্যাঁ বলে যে পড়া হয়নি, তাহলেও মার খাবে, আর পড়া ধরলে তখনও ফেসে যাচ্ছে, মানে দুটোরই একটা ডিলেমা তৈরি হচ্ছে। ডিলেমা ক্লিয়ার হয়েছে? ঠিক আছে। হুম, হ্যাঁ, দ্বন্দ্বটাই হচ্ছে ডিলেমা। তো সেইটাই হচ্ছে আমাদের জটিল পরিস্থিতি তৈরি করে আমাদের নৈতিকতা আনতে, যে আমরা সঠিক নাকি ভুল। ঠিক আছে, এরপরে কি আছে? বিপরীতমুখীনতা। বিপরীতমুখিতাতে বলেছে উন্নত স্তরে পৌঁছালে মানুষ আর পেছনের স্তরে আচরণ করে না। এটা কিন্তু একটা সমালোচনা হবে। ঠিক আছে, কি বলেছে এটা আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো, যে উন্নত স্তরে পৌঁছালে মানুষ আর পেছনের স্তরে পৌঁছাতে চায় না, এটা কি ঠিক নাকি ভুল? এটা কোহলবাগ দিয়েছেন। আচ্ছা, ঠিক আছে, দেখাচ্ছি। আচ্ছা, এই যে প্রশংসা বিষয়টা এখন তাহলে আমরা আর পেতে চাই না? পেতে চাই তো, তার মানে ওটা কিন্তু একটা সমালোচনা ছিল। সেই জন্য আমি বললাম না যে যদি আমি বৈশিষ্ট্য আগে বলে দিই, তাহলে সমালোচনাটা সমালোচনা মনে হবে না। ঠিক আছে, তার মানে এই যে প্রশংসাটা আমরা এখনো পেতে চাই, ঠিক আছে, ভালো মেয়ে ভালো ছেলে, ঠিক আছে, ইনফ্যাক্ট আমরা 60 বছর বয়সে গিয়েও পেতে চাই। ঠিক আছে, চায়ের দোকানে গিয়ে বলতে পারি আমার ছেলে বা আমার মেয়ে বিদেশে পড়াশোনা করছে, বিদেশে চাকরি করছে, আনন্দ পায় না? সেটা কেন করি? সেটা প্রশংসা লাভের জন্য করি। হ্যাঁ, তার মানে এই যে ঘটনাটা মানে ঘটিয়েছে কোহলবার্গ, বিপরীতমুখীনতা মানে উন্নত স্তরে পৌঁছালে মানুষের পেছনের স্তরের মতো আচরণ করে না। আচরণ তো করছি, কারণ যখন আমরা এই যে স্টেজগুলো শুরু করি, ঠিক আছে, তখন এগুলো পরপর চলতে থাকে আমাদের মধ্যে, এগুলো কন্টিনিউ হয়, এমন না যে এখানে হওয়ার পর ব্রেক করছে। ঠিক আছে, কন্টিনিউ হয়। কিন্তু যখন আপনাদের পরীক্ষায় আসবে যে এই যে কোহলবার্গের তত্ত্ব সেটা কি বিপরীতমুখীনতা, তখন আপনি হ্যাঁ বলবেন, কারণ এটা কোহলবার্গের তত্ত্ব, আপনাকে সমালোচনার প্রশ্ন করেনি। বুঝতে পারলাম? বোঝাতে পারলাম? ঠিক আছে, এটা হচ্ছে বিপরীতমুখীনতা, হচ্ছে সমালোচনা নয়, সমালোচনা কিন্তু আমরা যখন বৈশিষ্ট্যতে প্রশ্ন আসবে তখন এটা হ্যাঁ বলবো। ঠিক আছে, যে পিছনের স্তরে পৌঁছানো যায় না, এটা কোহলবার্গ বলেছেন। সমালোচনা কারা করব? আমরা করব, যে সেটা সঠিক কি ভুল। কারণ আমি জানি যখনই সবাই বৈশিষ্ট্য বাড়িতে গিয়ে পড়বে তখন সবাই এইটার কথা জিজ্ঞাসা করবে, যে ম্যাম বিপরীতমুখীনতা তাহলে তো হচ্ছে, তো আমারও তো প্রশংসা পেতে ইচ্ছে করছে। ঠিক আছে, আমি এখনো হেলমেট পরে যাচ্ছি না, 1000 টাকা দেবো, সেটা শাস্তির ভয়ও আছে আমার মধ্যে, আছে না? সেই জন্য আমি জানি যে পরে সবাই প্রশ্ন করবে যে ম্যাম বিপরীতমুখীনতা তাহলে কেন হলো। সেই জন্য আগে থেকে বলে রাখলাম যে এটা একটা সমালোচনা। আচ্ছা, বলছে যুক্তি এবং আচরণ, কোহলবার্গের ফোকাস ছিল শিশু কি করছে তার উপর নয়। শিশু কি করছে তার উপর নয়, সেটা হচ্ছে বরং কাজটি কেন ঠিক বা ভুল সেইটার উপর যুক্তি করেছেন, সেটার উপর যুক্তি দিয়েছেন যে কাজটা ঠিক না ভুল। তাহলে এই যে শিশু কি করছে তার উপর গুরুত্ব দিয়ে কোন তত্ত্ব তৈরি হয়েছে? শিশু কি করছে তার উপর এটার তত্ত্বটা নয়, শিশু কি করছে, শুধুমাত্র কি বলেছে কাজটি কেন ঠিক বা ভুল সেটার সেই নৈতিকতার যুক্তির উপর তিনি গুরুত্ব দিয়েছেন। ঠিক না ভুল সেটার কথা ভাবছে, সেটা তাহলে কি যুক্তিগত আচরণ, এইটা কোহলবার্গ বলেছেন। তাহলে শিশু কি করছে তার উপর কোন তত্ত্বটা তৈরি হয়েছে? কেন পিয়াজেট বলেনি বাচ্চারা লিটল সায়েন্টিস্ট, বাচ্চারা কি করছে সেটার উপর তত্ত্ব? এই জন্য তো এই ভদ্রলোক এখানে এই কথাটা বলেছে, কারণ উনি তো পিয়াজেটের যে নৈতিক বিকাশের তত্ত্ব সেটা থেকেই অনুপ্রাণিত হয়ে এই তত্ত্বটা তৈরি করেছেন, তাই তো?
বোঝা গেল? শিশু কি করছে তার উপর কিন্তু গুরুত্ব পিয়াজেট দিয়েছেন। হ্যাঁ, যে তিনি বাচ্চাটা কি লিটল সায়েন্টিস্ট, বাচ্চারা ক্ষুদে বিজ্ঞানী, যেটা করছে সেটার উপর নিজে নিজে আবিষ্কার করতে পছন্দ করে। কিন্তু এই ভদ্রলোক বলেছে যে কেন কাজটা ঠিক না ভুল সেইটা যখন তার মাথায় আসছে, সেটা হচ্ছে নৈতিক বিকাশ কোহলবার্গের। ঠিক আছে, বোঝা গেল পুরোটা? আচ্ছা আচ্ছা, এবার পুরোটা থেকে কোনো প্রশ্ন, কারো কোনো সমস্যা? হুম, তাহলে নৈতিক বিকাশ হয়ে গেল সবার? হ্যাঁ, অবশ্যই বাড়িতে একবার দেখতে হবে। ঠিক আছে, হ্যাঁ, বলেছে জ্ঞানীয় বিকাশের সাথে বিকশিত হওয়া আমাদের প্রকৃত ন্যায় বিচার করার ক্ষমতাই হচ্ছে নৈতিক বিকাশ। ঠিক আছে, মানে জ্ঞানীয় বিকাশ বলতে যখন আমাদের বৌদ্ধিক ক্ষমতা এমন জায়গায় চলে যায় যে বাকি সমস্ত কিছু বোঝার মতো ক্ষমতা রাখি, তখন আমাদের নৈতিক বিকাশ শুরু হয়। একদম প্রথমে বলেছিলাম জ্ঞানীয় বিকাশ, তার সাথেই বিকশিত হয় আমাদের প্রকৃত ন্যায় বিচার করার ক্ষমতা। ঠিক আছে, প্রকৃত ন্যায় বিচার মানে কোনটা ঠিক কোনটা ভুল, আমি ন্যায় করছি না অন্যায় করছি, সেই বিষয়টা বোঝা, সেটাই হচ্ছে আমাদের এই কোহলবার্গের থিওরি। ঠিক আছে, এইবার আমরা প্রিভিয়াস ইয়ারের কিছু কোয়েশ্চেন দেখব। আচ্ছা, একদম প্রথম প্রশ্নটা আমরা দেখব। প্রথম প্রশ্নে বলেছে কোহলবার্গের মত অনুসারে নৈতিক বিকাশের কোন স্তরে কোনো ব্যক্তি তার পরিবারের সদস্যদের বা প্রতিবেশীদের খুশি করার জন্য কাজ করে? আচ্ছা, প্রথমেই বলেছে যখন আমরা দেখছি যে পরিবারকে পরিবারের সদস্যদের খুশি করার জন্য কাজ করছে, হুম, পরিবারের সদস্যদের খুশি করার জন্য কাজ করছে, হুম, আচ্ছা, তখনই আমরা বুঝতে পারবো সেখানে কি হবে, শাস্তি এবং বাধ্যতা স্তর, শাস্তি এবং বাধ্যতা তো তারা এড়িয়ে চলে। এটা কত নাম্বার স্তর? প্রথম স্তর, 1 নাম্বার স্তর। তাহলে এই প্রশ্ন এটা হবে না, তাই তো, যে শাস্তি এবং বাধ্যতা একদম প্রথম স্তরে বলেছিল, সেখানে পরিবারের সদস্যদের, ঠিক আছে, বা প্রতিবেশীদের খুশি করার জন্য কাজ করতে তারা চায় না। তাহলে কোনটাতে? ব্যক্তিগত পুরস্কার বলে কোনো স্তর নেই, ভালো ছেলে ভালো মেয়ে সেটা হতে চায়, তাই তো। এটা কত নাম্বার লেভেলে, কত নাম্বার স্তর? আচ্ছা, আমি একজনকে জিজ্ঞাসা করছি, আপনি বলুন কত নাম্বার লেভেলের কত নাম্বার স্তরে আছে? এইটা ভালো ছেলে এবং ভালো মেয়ে। হুম, আচ্ছা আপনি বলুন। লেভেল 2 এর প্রথম স্তর, যে ভালো ছেলে এবং সুন্দর মেয়ে এটা হতে চায়। ঠিক আছে, তারপরের প্রশ্ন বলছে কোহলবার্গের মত অনুসারে, কোহলবার্গের মত অনুসারে নৈতিক বিকাশের সেই স্তরটিকে কি বলা হয় যেখানে ব্যক্তি নিজের নৈতিকতাকে কোনো বিমূর্ত বা সার্বজনীন নীতি বলে মানে বিবেচিত করেছেন? এটা কিন্তু প্রাইমারি, হ্যাঁ, টেটে এসেছে। হুম, সেটা হচ্ছে একদম কি সর্বজনীন নীতির কথা বলেছে। তাহলে প্রাক প্রথাগত তো প্রথমে সবার জন্য চিন্তা করে না, তারপরে প্রথাগততে নিজের কথাই ভাবে, ব্যক্তিকেন্দ্রিকতা। উত্তরে, একদম উত্তর প্রথাগততে সেখানে কি করছে, বাচ্চা সবার জন্য ভাবছে, সেখানে বিবেক কি পিকে চলে যাচ্ছে, তাই তো। আচ্ছা, এইবার 3 নাম্বার, 3 নাম্বার বলেছে কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব অনুযায়ী একজন শিক্ষক বা শিক্ষিকা কিভাবে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ গড়ে তুলবে? বলেছে কঠোর আচরণবিধি করব না, বাচ্চাদের সাথে কঠোর আচরণ করব না।
ধর্মীয় শিক্ষাকে বেশি গুরুত্ব দেব? না। শিক্ষার্থীদের বিভিন্ন নৈতিক দ্বন্দ্বমূলক আচরণ করব? বলেছে একজন শিক্ষক শিক্ষিকা কি করবে, শিক্ষার্থীদের নৈতিক দ্বন্দ্বমূলক আলোচনা করব নাকি আচরণের জন্য নির্দিষ্ট পুরস্কার ঘোষণা করব? আরে আচরণের জন্য যদি সবসময় নির্দিষ্ট পুরস্কার ঘোষণা করি তাহলে তো অভ্যাস হয়ে যাবে বাচ্চাদের। হ্যাঁ, তাহলে এটা হবে না, এটা নৈব চ, এটা কখনো হবে না। এগুলোই ভাবতে হবে। ইয়েতে দিয়েছে পরীক্ষায়, ডাব্লিউবি টেটে এটা। আরেকবার বলে দিচ্ছে, আচরণের জন্য পুরস্কারের ঘোষণা করাটা ভুল, ঠিক আছে? কারণ হচ্ছে হ্যাঁ, সবসময় সবসময় দিতে চাই, সবসময় পেতে চাইবে সেটা। সঠিক উত্তর এইটা, যে শিক্ষার্থীদের বিভিন্ন নৈতিক দ্বন্দ্বমূলক আলোচনা করো। আজকে অনেক জায়গায় দ্বন্দ্বমূলক আলোচনা করেছি, ভাবতে দিয়েছি, মানে বাচ্চাকে যখন ক্লাসে থাকবো তখন তাকে ভাবাবো, ঠিক আছে, যে ওটা ঠিক না ভুল। যদি ভুল বলে, অনৈতিক কাজ করে, তখন তাকে আটকাবো, তখন তাকে বোঝাবো। এই জন্য এই প্রশ্নটা দিয়েছে। একটা দারুণ প্রশ্ন, তাই না? যে দ্বন্দ্বা হয়ে গেছে, দ্বন্দ্বমূলক আলোচনায় সামিল করব, ঠিক আছে? এক সেকেন্ড। আচ্ছা, একদম বলছে আমি যদি এই খাবারটা তোমাকে দিই তবে তুমি আমাকে তোমার খেলনাটা দেবে, ঠিক আছে? মানে কি করছে? বিনিময় করছে, ঠিক আছে। তাহলে এখানে বলেছে এটা কোন স্তরের অন্তর্গত? এটা কিন্তু একদম সিটেট আপার প্রাইমারি দুটোতে এসেছিল প্রশ্নটা। বলছে যে শাস্তি ও বাধ্যতা ওরিয়েন্টেশন, শাস্তির জন্য পাওয়ার জন্য করছে না। তারপরে বলেছে ব্যক্তিগত পুরস্কার এবং বিনিময়ের ওরিয়েন্টেশন। বাকিগুলো একবার দেখে নি। বলছে ভালো ছেলে ভালো মেয়ে হওয়ার ওরিয়েন্টেশনের জন্য কি তুমি আমাকে দেবে, এটা হবে? হবে না। তাহলে সামাজিক চুক্তি এবং ওরিয়েন্টেশন, সেটা হবে? হবে না। সঠিক উত্তর হবে ব্যক্তিগত পুরস্কার ও বিনিময় ওরিয়েন্টেশন, ঠিক আছে? যে তুমি আমাকে চকলেট দাও, আমি তোমাকে খেলনা দেবো। আচ্ছা, তারপরে 5 নাম্বার বলেছে কোহলবার্গের তত্ত্ব মূলত কিসের ওপর ভিত্তি করে হয়েছে সিটের 2016-তে? নৈতিক আচরণ নয়, তাই তো? কেন নয়? হ্যাঁ, 6 নাম্বার পয়েন্ট স্টেজে এসে ছুঁয়ে গেছে, কিন্তু গোটা কথাটা তিনি চিন্তার ওপরই বলেছেন। তাহলে প্রশ্ন এসেছিল কিনা সিটে 2016-তে? ঠিক আছে, তার মানে সঠিক উত্তর হয়ে যাবে নৈতিক চিন্তা। আচ্ছা, এবার এটা বলছে লিঙ্গ পক্ষপাতের জন্য কোহলবার্গকে কে সমালোচনা করেছিলেন? এটা কিন্তু ডাব্লিউবি টেট 15-তে এসেছিল, ঠিক আছে? সেটা হচ্ছে এখানে একটা নাম ছিল যেটা কেটে গিয়েছে কোনো কারণে, হ্যাঁ স্কিনার। তো সঠিক উত্তর হচ্ছে ক্যারেল গিলিগান, ঠিক আছে? তাহলে লোকটার নাম, মহিলাটার নাম মনে থাকবে তো? শিষ্যা ছিলেন। পরের প্রশ্ন, এর পরের প্রশ্ন আমি কাউকে ধরবো, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন কাকে ধরি, আপনি বলুন। যে বসে 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 কোহলবার্গের তত্ত্বে মোট কয়টি স্তর আছে? 6টি স্তর? সত্যি? 6টি স্তর আছে। তাহলে 3টি কি ছিল? লেভেল ছিল 3টি, ঠিক। আচ্ছা আচ্ছা, যারা অনলাইনে আছেন তারাও উত্তর দিলে শুনতে পাবো, তারাও বলতে পারেন। আচ্ছা, পরের প্রশ্ন, নৈতিক চিন্তা ও নৈতিক আচরণ এই দুটি হলো সবসময় এক থাকবে? নৈতিক চিন্তা নৈতিক আচরণ কি সবসময় এক না, কখনো কখনো কি এক থাকে? কখনো কখনো এক থাকে না, সবসময় আলাদা থাকে। আচ্ছা, মনে হবে যে সবসময়, এই যেটা দিয়েছে বিহার টেটে,
বলছে যে সব সময় আলাদা আর সব সময় এক নয়, দুটো একই রকম অপশন মনে হচ্ছে না? কিন্তু সব সময় এক নয় মানে কোনো কোনো সময় মিল পেলেও পাওয়া যেতে পারে, ঠিক আছে? তার জন্য কিন্তু সবসময় একও হবে না, আবার কখনো একও হবে না, ঠিক আছে? যে উত্তরটা ওরা দিয়েছে এই যে বিহার টেটে, সেটা দিয়েছে সব সময় এক নয়, কিন্তু আবার দুটো আলাদা, এটা ওরাই জানে কি দিয়েছে বিহার টেট, ঠিক আছে? এটাই, এক নয়। হ্যাঁ, কখনো কখনো মিলতে পারে, সবসময় মেলে না, ঠিক আছে? কিন্তু তার জন্য আলাদাও নয়, আবার কখনো এক এটাও আমরা বলতে পারবো না। অনেকটা একই রকম কিন্তু বিষয়টা আলাদা। ধরে আমি বললাম যে ওই যে যাকে আমি হেল্প করার জন্য বলছিলাম, ঠিক আছে, সেইখানে আমি তাকে বৃদ্ধাশ্রমে নিয়ে গিয়ে যে ট্রিটমেন্টটা করলাম, নিয়ে গেলাম, ঠিক আছে? তো এই যে দুটো ঘটনা মানে দুটো কাজ, একটা জায়গায় আমি কি করলাম, সিম্প্যাথি দিতে পারতাম 10 টাকা দিয়ে বা খাবার দিয়ে, আর একটাতে কি করলাম, এমপ্যাথি করলাম, তার অবস্থাটা বুঝে তাকে নিয়ে গেলাম। তার মানে দুটোর ঘটনাটা এক, কিন্তু মানে প্রেক্ষাপটটা আলাদা, তাৎপর্যটা তার দুটো আলাদা, সেই জন্য কিন্তু সবসময় এক হলো এক নয়, এটাকে আমরা বেশি গুরুত্ব দেব, ঠিক আছে? এটা বিহার দিয়েছে। তারপরে বলেছে প্রি কনভেনশনাল নৈতিকতা সাধারণ দেখা যায় কোথায়? প্রাপ্তবয়স্ক, কিশোর, এগুলো না, সঠিক উত্তর হচ্ছে শিশুদের মধ্যেই দেখতে পাওয়া যায়। কারণ প্রি কনভেনশনাল কখন থাকে, কত থেকে কত বছর বয়সে? 4 থেকে 10 বছর বয়সে থাকে প্রি কনভেনশনাল, যেটার বাংলা কি? প্রাক প্রথাগত। আচ্ছা, পরের প্রশ্ন বলেছে কোহলবার্গের স্টেজ 3 কোন নামে পরিচিত? স্টেজ 3। আচ্ছা, এবার আমি প্রত্যেককে ধরবো। ল অ্যান্ড অর্ডার, আপনি বলুন। হ্যাঁ, কত স্তরে ছিল ল অ্যান্ড অর্ডার? হ্যাঁ, স্টেজ 4, ঠিক। তারপর গুড বয় গুড গার্ল তো বললাম স্টেজ 3-তে, ঠিক আছে, এটা সঠিক উত্তর। এবার সোশ্যাল কন্ট্রাক্ট আপনি বলুন কত স্তরে ছিল? বসে বসে। সোশ্যাল কন্ট্রাক্ট লেভেল 3-তে, স্টেজ স্টেজ 5, সেটা স্টেজ 5-এ ছিল। তারপর ইউনিভার্সাল এথিক্স, এটা একদম স্টেজ 6, ঠিক আছে? কারণ হচ্ছে ইউনিভার্সাল যখন বলেছে তখন স্টেজ 6 হবে, ঠিক আছে? এখনো কার কার গুলিয়ে যাচ্ছে? এখনো অনেকের গোলাচ্ছে, আমি বুঝতে পারছি, ঠিক করে দিচ্ছি। আচ্ছা, আরেকবার বলছে এবার স্টেজ, হ্যাঁ, স্টেজ 4 স্তরের নৈতিকতা পরিবর্ধিত হয় কিসের জন্য? স্বার্থ। তাহলে স্টেজ 4-এ কি ছিল আমরা আগে জানবো। স্টেজ 4-এ আইন মেনে চলা, তাহলে কি হবে? আইন এবং আইন ও কর্তৃত্ব। আচ্ছা, এইবার আপনি বলুন যে স্বার্থ আমরা কোন স্তরে পেয়েছি? না, হ্যাঁ, এটা আমরা দ্বিতীয় স্তরে পেয়েছি। ও যে বললাম না স্বার্থ দেখবো, বিনিময় প্রথা করছিল, হ্যাঁ, একদম প্রথম লেভেল 1, সেকেন্ড স্তর। একদম ক্লিয়ার করে বাড়ি যেতে হবে, ঠিক আছে? মানে ব্রেন ক্লিয়ার না, হ্যাঁ, মাথায় ঢুকিয়ে কনসেপ্ট ক্লিয়ার করে। হ্যাঁ, এর আগের দিন আমি অন্য ওই ব্যাচ, আগের ব্যাচে ক্লাস নিতে গিয়ে আমি বলছি যে একদম ক্লিয়ার করে যেতে হবে, ক্লিয়ার করে যেতে হবে। বলছে যে একজন বলছে যে ম্যাম পুরোটাই ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরোটা ক্লিয়ার হলে চলবে না, ঠিক আছে? কনসেপ্ট ক্লিয়ার হতে হবে। আচ্ছা, তারপর কোহলবার কাকে দেখে প্রভাবিত হয়েছিলেন? হ্যাঁ, জা পিয়াজে, জিন পিয়াজেট বা, এগুলো প্রশ্নগুলোর সালগুলো দেখবেন, এগুলো সব অনেক জায়গায় রিপিটেড প্রশ্নও থাকে অনেক সময়। তো এটা টেটে 2017-তে দিয়েছিলাম। আচ্ছা, 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 পরের প্রশ্ন বলছে কোহলবার্গের ধাপগুলো অনুসরণ করে কিভাবে? মানে পরপর পরপর ধাপগুলো আসে কিভাবে, ঠিক আছে?
প্রথমে এলোমেলোভাবে ক্রমে আসে, কারণ যখন বৈশিষ্ট্য পড়িয়েছিলাম তখন কি বলেছিলাম, হ্যাঁ পর 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 আসবে, তাহলে এটা ভুল। তারপরে কি বলেছে, সর্বজনীন নির্দিষ্ট ক্রম, সবার জন্য একটা নির্দিষ্ট ক্রমে থাকবে, তাহলে এটা হবে সঠিক উত্তর। বাকিগুলো দেখি, সংস্কৃতি ভেদে ক্রম, না, যখন দেশ চেঞ্জ হয়ে যাচ্ছে বলে এর কি নিয়মগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, রুলসগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, না, তার মানে এটাও না। আর টিচার বেসড অর্ডার তো মানে হতেই পারে না যে টিচার বলবে তবেই নৈতিকতা আসবে, না। আচ্ছা, এরপরে আমি আবার ধরবো, কাকে ধরি, আপনি বলুন, কোন ধাপে শাস্তি এড়ানোর প্রধান উদ্দেশ্য? হ্যাঁ উনি বলেছেন স্টেজ ওয়ানে। আচ্ছা, স্টেজ ওয়ানে কোন লেভেল? লেভেল ওয়ান। হ্যাঁ স্টেজ ওয়ান মানে লেভেল ওয়ান, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা পরের প্রশ্ন আপনি বলবেন, ঠিক আছে। স্টেজ টু অন্য কোন নামে পরিচিত ছিল? ল অ্যান্ড ওরিয়েন্টেশন কোথায় ছিল তাহলে? স্টেজ ফোরে ছিল। ল অ্যান্ড কি বলে ওরিয়েন্টেশন হচ্ছে স্টেজ ফোরে, ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড এক্সচেঞ্জ এটা হচ্ছে সঠিক উত্তর স্টেজ টু এ। ইউনিভার্সাল এথিক্স কোথায় ছিল? স্টেজ সিক্সে। সোশ্যাল অর্ডার কোথায় ছিল? স্টেজ ফাইভে। ভেরি গুড। আচ্ছা, পরের প্রশ্ন, আচ্ছা আমি ধরবো, হ্যাঁ একজন একজন করে। আপনি বলুন, হুম, যে আইন সমাজকে টিকিয়ে রাখে এটি কোন ধাপকে নির্দেশ করে? আইন সবসময় টিকিয়ে রাখে অবশ্যই স্টেজ ফোর, কারণ স্টেজ ফোরে আমরা কি পেয়েছিলাম, আইন মেনে চলার কথাটা পেয়েছিলাম। স্টেজ টুতে কি পেয়েছিলাম? স্টেজ টুতে বিনিময় পেয়েছিলাম, হ্যাঁ। আচ্ছা আপনি বলবেন স্টেজ থ্রিতে কি পেয়েছিলাম? হ্যাঁ, গুড গার্ল গুড বয়। স্টেজ ফোর তো হলো এটা যে আইন নিয়ে, ঠিক আছে। স্টেজ ফাইভে কি পেয়েছিলাম? সামাজিক চুক্তি, হ্যাঁ এই তো হয়েছে অনেকটা। আচ্ছা, তারপরে কোহলবার্গের তত্ত্ব প্রধানত জোর দেয় কার ওপর? মমতা ভিত্তিক চিন্তার ওপর। আচ্ছা, তারপরে হচ্ছে ন্যায় ভিত্তিক চিন্তার ওপর, তাই তো, কারণ থিওরিটাই তো হয়েছে ন্যায় নৈতিক, ঠিক আছে। আচ্ছা, পুরস্কার ভিত্তিক এখানে আসবে না, আবার আবেগ নিয়েও কোনো কথা বলেনি। আচ্ছা আপনি বলবেন, ঠিক আছে। হুম, যে সবাই কোন স্তরে পৌঁছাতে পারে না? সবাই কোন স্তরে পৌঁছাতে পারে না? হ্যাঁ, পোস্ট কনভেনশনালে পৌঁছাতে পারে না, কিন্তু অ্যাকচুয়াল পোস্ট কনভেনশনালে সিক্স স্টেজে তারা পৌঁছাতে পারে না, কারণ 5 নম্বর স্টেজে তো তারা পৌঁছেই যায় আমরা সবাই, ঠিক আছে। প্রি কনভেনশনাল কত নম্বর লেভেলে, কত নম্বর স্টেজ? সরি ভুল প্রশ্ন করলাম, কত নম্বর লেভেল? লেভেল ওয়ান। কনভেনশনাল আর সোশ্যাল লেভেল? সোশ্যাল, হ্যাঁ 5 নম্বর স্তরে আছে, কোনো লেভেলে নেই, ঠিক আছে। আচ্ছা সঠিক উত্তর তাহলে এটা। আচ্ছা এবার আপনি বলবেন, ঠিক আছে, গান্ধীজির আন্দোলন কোহলবার্গের কোন ধাপের উদাহরণ? গান্ধীজি আন্দোলন 2, 4, 5, 6, কেন 6-এ? আস্তে আস্তে, আমি ওনার কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ, গান্ধীজি পৌঁছেছিলেন, আন্দোলন করেছিলেন সবার জন্য, ইউনিভার্সাল এথিক্স ছিল সেই জন্য। ভেরি গুড। ঠিক। আচ্ছা এবার যারা বাকি আছে তাদেরকে একবার করে ধরবো, একদম আপনি এবার বলবেন, ঠিক আছে। স্টেজ ফোরে কেউ বলবেন না, ঠিক আছে, উনি বলবেন স্টেজ ফোরে আমরা কি পেয়েছিলাম? হুম,
ওই সামাজিক আইন এটাই ছিল। আচ্ছা, স্টেজ 5-এ আমরা কি পেয়েছিলাম বলুন? বলুন। সামাজিক চুক্তি, হ্যাঁ, এই তো হয়েছে অনেকটা। আচ্ছা, এবার পারস্পরিক লাভের ওপর ভিত্তি করে কোন ধাপের নৈতিকতা গঠিত হয়েছে? হ্যাঁ, পারস্পরিক লাভ মানে বিনিময় প্রথা, তাই না? সেটা হচ্ছে স্টেজ 1 ছিল না? স্টেজ 1-এ কি ছিল আর একবার বলবো আমরা? হ্যাঁ। আচ্ছা, স্টেজ 2-তে এক্সচেঞ্জ, বিনিময় করব, ঠিক আছে, ভেরি গুড। তারপরে স্টেজ 3-তে হ্যাঁ, গুড বাই গুড গার্ল। আর স্টেজ 4-এ ল অ্যান্ড অর্ডার, ঠিক আছে। হ্যাঁ, আজকে মানে ঢুকিয়ে ছাড়বো, মুখস্থ করিয়ে বাড়ি পাঠাবো, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে লাভের জন্য, সেটা হচ্ছে স্টেজ 2। আচ্ছা, তারপরে স্ব উদ্ভূত নৈতিকতা কোন স্তরকে বলা হতে পারে? সদ্ভূত মানে হচ্ছে নিজে থেকে উদ্ভূত হচ্ছে, মানে নিজের বিবেকটাকে উদ্ভূত করছে। পোস্ট কনভেনশনাল স্টেজে, কারণ প্রি কনভেনশনাল স্টেজে তো কোনো রকম হ্যাঁ নৈতিকতা বা বিবেকটাই জন্ম হয় না। তারপরে কনভেনশনাল স্টেজে বাবা মা সমাজ পরিবার এরা সবাই শেখায়। আর পোস্ট কনভেনশনাল স্টেজে যেটা নিজে থেকে তৈরি হচ্ছে। ঠিক আছে, লাস্ট প্রশ্ন আপনি বলবেন, ঠিক আছে? বসে বসে। নৈতিক বিকাশ প্রধানত কিসের ওপর নির্ভর করে? শুধু বয়স, শুধু বুদ্ধি, বুদ্ধির বিকাশ ও সামাজিক মিথস্ক্রিয়া, শারীরিক বৃদ্ধি? অপশন সি, ঠিক আছে। কারণ হচ্ছে শারীরিক বৃদ্ধি, তারপরে শুধু বুদ্ধি, শুধু বয়স, এগুলো নিয়ে কোহলবার্গ কিচ্ছু বলেননি, ঠিক আছে। আচ্ছা, সবার মাথায় ঢুকেছে তো? মাথা ব্যথা করছে কার মাথায় ঢুকে গিয়ে? আচ্ছা, তাহলে কোহলবার্গ নৈতিক চিন্তা না নৈতিক আচরণের উপর আচরণ মানে কথা বলেছিলেন? নৈতিক চিন্তার ওপর। আচ্ছা, একটা এক্সাম্পল দেবেন কেউ একজন নৈতিক চিন্তা আর নৈতিক আচরণের, তারপর ছুটি হবে। এটা বন্ধ হলে বোঝা। হ্যাঁ, নিজে থেকে কোনো একটা অন্যরকম উদাহরণ তৈরি করতে হবে, ঠিক আছে, সেটা বলতে হবে। নৈতিক চিন্তা কখন করছি, আবার নৈতিক উদাহরণ দিচ্ছি কখন? ভালো ভালো উদাহরণ দিলেন তো আপনারা, বলুন। জামা কাপড় দান করাটা কোনটা পর্যন্ত যাবে, নৈতিক চিন্তা না নৈতিক আচরণ? হ্যাঁ, তাহলে তো ওটা শুধু, হ্যাঁ শুধু ভাবলাম, ভাবলে চিন্তা আপনি দিয়েছেন, তার মানে ওটা আচরণ। আপনি তো তার গরম পোশাক দান করছেন, তাহলে তো সেটা আচরণ। হ্যাঁ, আপনি পুরো ওই স্টেজে পৌঁছে গেছেন। আরে আপনি তো শুধু ঠান্ডা নিবারণের জন্য করছেন, ঠান্ডা নিবারণ হয়ে গেছে, এবার আর কি করবেন? হ্যাঁ, যে পারপাসটা ধরছেন সে পারপাসের ওপরই থাকবে। হ্যাঁ, হুম, তাহলে ওটা 6 স্টেজে যাবে। আর কোনো উদাহরণ? আচ্ছা, এমনি এখান থেকে স্তর বলছি, তার উপর উদাহরণ বলতে হবে। হ্যাঁ, এইটা স্টেজ 4, আইন এবং সমাজের ওপর। আইন এবং সমাজের ওপর, ওটা তো আমি বললাম সিগন্যাল পার হওয়া। আর অনলাইনে যারা আছেন তারাও বলতে পারেন। বলুন। আইন এবং সমাজ, কেউ কিচ্ছু বলুন, কিছু বলুন।
আইন সমাজ বলুন। হ্যাঁ, নিয়মিত স্কুল ইউনিফর্ম পরে যাওয়া, ভেরি গুড। হ্যাঁ, মানে আপনি বলতে চাইছেন মানে হ্যাঁ, আইন মেনে আর সমাজের কথা ভেবে বিয়ে করা, সেটা হচ্ছে সামাজিক নিয়ম এবং আইন। হ্যাঁ, আইনও মানছে, সামাজিক বিয়েও করছে। হ্যাঁ, রাস্তাঘাটে, হ্যাঁ রাস্তাঘাটে নোংরা না ফেলা, সেটা আমরা কেন ফেলি না? ওটা আমাদের, যদি রাস্তাঘাটে নোংরা ফেলার জন্য যেরকম বাইরের দেশে আমাদের ট্যাক্স করা হয়, আসতে যদি ট্যাক্স করা হয় তাহলে সেটা এই স্তরে যাবে। ঠিক আছে, যদি ট্যাক্স করা হয়, যদি নিজের বিবেক থেকে না করি তাহলে আমরা সামাজিক চুক্তি করছি। এটা কোনো নিয়ম এখনো বলেনি যে রাস্তায় নোংরা ফেলতে হবে না, সেরকম কড়াকড়ি করেনি, তবু নিজের বিবেক থেকে কাজটা করছি, তাহলে এটা করছি। অন্যায় কাজ করা, সেটা কোনটা যাবে বলুন তো? আইন এবং সমাজে যাবে। ভেরি গুড, শাস্তি দেওয়া যেতে পারে, সেইটার ভয়ে আমরা কাজটা করছি না। হ্যাঁ, 18 বছরের ঊর্ধ্বে বিয়ে করা যাবে না, সেটা নিয়ম মেনে আইন মানছে। শুধু বিয়ের উদাহরণ কেন আসছে? আচ্ছা, হ্যাঁ, পণ নেওয়া বেআইনি, এগুলো হচ্ছে আইন এবং সমাজ সেই রকম জায়গায় গিয়ে পৌঁছাবে সেগুলো। ঠিক আছে, তাহলে পুরোটা নৈতিক বিকাশ মাথায় ঢুকেছে তো? প্রত্যেকটা স্তর, প্রত্যেকটা লেভেল, কোন স্তরে কোনটা ঘটনা ঘটছে, প্রশ্ন উত্তর আমরা সলভ করলাম। এইবার আমরা হচ্ছে টেস্ট যাবে, ঠিক আছে, মক টেস্টগুলো, সেগুলো আমরা করব যখন যাবে। আচ্ছা, ঠিক আছে, বলছি। ঠিক আছে, তাহলে আজকে হচ্ছে এই নৈতিক বিকাশ, আমাদের এখানে ক্লাসটা আজকে শেষ। সকলকে থ্যাংক ইউ। ঠিক আছে।